আমি তো সোনার চামচ নিয়ে মুখে জন্মাইনি আর সারাক্ষণ তোমার ট্রুফো গদার ফেলিনি কাপ চাইনি, ফলে আমার সুবিধা হয়েছে কি যে আমার মনে হয়েছে যে আমি কিছু জানি না, আমাকে প্রত্যেকটা জিনিস শিখেই আমাকে প্রুভ করতে হবে। ওই সিনেমাটা করতে চেয়েছিলাম, আমাকে বলেছিল না তুমি রিয়েলিটি শোই করো। আর আমি যখন ছবিটা করছিলাম তখন আমাকে অনেকে এসে, আমার টেকনিশিয়ান থেকে আরম্ভ করে সবাই আমাকে খুব ডিসকারেজ করছিল যে সিনেমা এভাবে বানায় না, এটা টেলিফিল্ম নয়, এটা টেলিভিশন নয়, সব শটের পরে এসে এসে বলছিল। সো আমার ওটা মনে হচ্ছিল যে এরা একদিন এসে বলবে যে বাহ ক্যা শট লিয়া। যারা ফিল্ম মেকার তারা কলকাতা তারা দেখতে গেল, দেখে বললো যে তারা রিয়াক্ট করলো, আমি জানি যে এটা কোনো সিনেমায় নয়, আর এটাই যদি সিনেমার ভবিষ্যৎ হয় তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি শেষ। আমার অ্যাওয়ার্ড চাই না, আমি মানুষের মনে থাকতে চাই। আমি তো অলওয়েজ মনে করি যে আমি সেলিব্রিটি নই, আমার কাজ সেলিব্রিটি। সমালোচনার করার জন্য একটা পড়াশোনা দরকার, একটা 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 শিল্পী সত্তার দরকার। দর্শকের থেকে ইন্টেলিজেন্ট আর কেউ নয়। আমরা যতই ভাবি আমরা ইন্টেলিজেন্ট, দর্শকের থেকে ইন্টেলিজেন্ট কেউ নয়। আগে আমি 60 দিন 70 দিন ছবি শুটিং করেছি, আজকে 11 দিন 12 দিনের ছবি শুটিং হচ্ছে। ইন্ডাস্ট্রি বড় হচ্ছে না ছোট হচ্ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, ইউর হোস্ট ফর দ্য পডকাস্ট। আর আজকে 2024-এর ফার্স্ট এপিসোড সোল কানেকশন পডকাস্টের। আর হোয়াট বেটার ইট কুড বি, আজকে আমাদের সঙ্গে আছে রাজ চক্রবর্তী। আপনাদের প্রচুর রিকোয়েস্ট, আপনাদের প্রচুর অনেক কমেন্টে রাজদাকে নিয়ে আসুন, রাজ চক্রবর্তীকে নিয়ে আসুন। রাজ চক্রবর্তীর সঙ্গে আর আজকের আড্ডাটা টিপিক্যাল নয়, মানে রাজের এমন এমন জার্নি সম্পর্কে আমরা জেনেছি যেটা কিন্তু রাজ কোথাও বলেনি, যেটা আরেকটু পার্সোনাল, আরেকটু ডিপার। রাজ এই মুহূর্তে বাবা হওয়ার পর ফ্যামিলিটাকে কী করে দেখে, ওর আর শুভশ্রীর কেমিস্ট্রি ঠিক কীরকম। আমি তো দুর্দান্ত এনজয় করেছি পডকাস্টটা থ্রু আউট, প্রচণ্ড এঙ্গেজিং লেগেছে আমার ধারণা আপনাদেরও দারুণ লাগবে। তো এন্ড অব দি এই পডকাস্টটা অবশ্যই দেখবেন এবং কীরকম লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। সো আরেকটা বিষয় বলে দিই, সেটা হলো আপনাদের মধ্যে কারো যদি মনে হয় তারা সোল কানেকশন পডকাস্টে আসতে চায়, তাহলে নিচে একটা ইমেল আইডি আছে info@sondesh.tv, সেখানে আপনাদের ডিটেলস পাঠিয়ে দিন, আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। যদি মনে হয় আমাদের যে আপনাদের সঙ্গে একটা পডকাস্ট করা যায়, অবশ্যই আপনারাও হতে পারেন এই সোল কানেকশন পডকাস্টের পার্ট। তাছাড়া লাইক শেয়ার সাবস্ক্রাইব এটা সবসময়ই বলছি, আর নতুন করে আপনাদের বলবো না, আপনারা জানেন কি করতে হবে। সো আজকে আর বেশি দেরি করবো না, লেটস গো টু দ্য এপিসোড অ্যান্ড এনজয় দ্য এপিসোড। সো আজকে আমাদের সঙ্গে আছে রাজ চক্রবর্তী। সত্যি নিউ ইয়ারটা শুরু করা দরকার ছিল একটা স্পেশাল এপিসোড দিয়ে, এবং আজকে আমার সঙ্গে আছে রাজ চক্রবর্তী। রাজ থ্যাংক ইউ ফর কামিং ইন সোল কানেকশন পডকাস্ট। অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমার সঙ্গে একটা খুব খুব পার্সোনাল কনভারসেশন করার খুব ইচ্ছে হচ্ছিল, মানে তোমার কাজ দেখে, তোমার কাজের আমি একটা ডিফারেন্টভাবে আমি তোমার কাজটাকে অ্যাডমায়ার করি, কারণ আমার কোথাও একটা মনে হয় যে একটা দুর্দান্ত অনেস্টি আছে, যেটা তোমার প্রথম কাজ থেকেই আমার এটা ফিল হয়। এবং আমার সেটাই মনে হয়েছিল যে এই যে মানুষটা, তার পেছনের মানুষটা, তাকে একটু আমি পার্সোনালি জানি। তো প্রথম যে প্রশ্নটা করবো সেটা হলো, দ্য রাজ চক্রবর্তী, ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড বেঙ্গলি ডিরেক্টর। এই রাজ চক্রবর্তীর ছোটবেলাটা কি ছিল, এবং এই সিনেমার প্রতি তোমার এই ভালোবাসাটা তৈরি হলো কি করে? প্রথমে বলি যে ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে ডেকেছো। আমি অ্যাকচুয়ালি সত্যি বলছি যে আমি ইন্টারভিউ দিতে পছন্দ করি না, মানে আমার ভালো লাগে না। একই কথা একই জিনিস, আর সবাই জানে মানে কি খাই কি পড়ি, মানে কোথায় যাই কি বানাই কি বানাবো সবই জানে, সবাই জানে সব। তো কেউ প্রশ্ন মানে যে ডাকলে নর্মালি বলি ঠিক আছে, যখন আবার একটা কাজ বেরোবে তখন সেটার প্রমোশনও হবে, তখন আড্ডাও হবে। বাট তোমার শোটা একটু আলাদা লেগেছে আমার। কলকাতায় যে ধরনের ইন্টারভিউ দিয়ে থাকি আমি ফলো করেওছি কিছু, হ্যাঁ। সো আমার একদমই অন্যরকম লেগেছে। বাট একটা জিনিস বলবো যে তুমি যে প্রশ্নটা করলে যে আমার সিনেমা আশা বা সিনেমার প্রতি ভালোবাসাটা কি আর কি, সত্যি কথা বলছি আমি একদম সিনেমার লোক ছিলাম না, মানে সিনেমার জগৎ ব্যাপারটা আমার কাছে একদম অজানা ছিল। আমি থিয়েটারের ছেলে ছিলাম, ছোটোবেলা থেকে আমি থিয়েটার করতাম। আমি হালিশহরের ছেলে, কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ওই অঞ্চলটাতে প্রচুর থিয়েটারের গ্রুপ ছিল আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি। সো ন্যাচারালি সবাই যখন ক্রিকেট ফুটবল খেলছে তখন কিন্তু আমি থিয়েটার সঙ্গে যুক্ত, মানে থিয়েটার গ্রুপগুলোতে গিয়ে সেখানে রিহার্সাল হয়, সেখানে গিয়ে আমি বসে থাকি, একটা ছোটো পার্ট করি বা ব্যাক স্টেজ কাজ করি। ওটা আমাকে অনেক বেশি আমাকে অনেক বেশি কিক দিত আর কি।
তো এই করেই বড় হওয়া, তারপরে আস্তে আস্তে কলকাতা থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া, প্রচুর জায়গায় থিয়েটার করা, এবং তার সঙ্গে সঙ্গে সিনেমার প্রতি ভালোবাসা তৈরি হওয়া। সিনেমা তো নর্মালি দেখতাম, কিন্তু সিনেমা করব বা সিনেমা জগতের সঙ্গে যুক্ত হবে এরকম কোনো ইচ্ছা আমার কোনোদিন ছিল না, বা মাথাতেও আসেনি অনেস্টলি। সিনেমাতে আসা কিন্তু এটা একটা একটা কোইন্সিডেন্ট আর কি। তোমার ছোটবেলাটায়, তোমার যখন ছোটবেলা থেকে বড় হচ্ছ, তোমার আশপাশে তোমার বন্ধু বান্ধব, তোমার যে সময়টা, ওই ছোটবেলাটা কিরকম ছিল? মানে থিয়েটারটা কি একদম ছোটবেলা থেকে তোমার মধ্যে ছিল? আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের একটা 11-12 জনের একটা গ্রুপ ছিল। আমাদের সেই সময় সবাই, অন্যান্য বন্ধুরা, একটা বন্ধু বাদে সে চাকরি পেয়ে গেছিল ব্যাংকে, আর বাদ বাকি সবকটা বন্ধু কিন্তু চাকরি পরীক্ষার জন্য রোজ প্রিপারেশন নিচ্ছে আর কি। সবাই এক জায়গায় বসে চাকরি পরীক্ষা দেবে, রেলে পরীক্ষা দেবে, ব্যাংকিং সেক্টরে পরীক্ষা দেবে, এইসব নিয়ে যখন পড়াশুনো করছে, আমি তখন ওইখানটা আমার খুব একটা টানছে না আর কি। তো আমাকে সবাই, আমার বন্ধুরা বলছে যে তুই আয় একটু চাকরি পরীক্ষা দে, তুই দেখ এটা ফর্ম ফিল আপ কর, আজকে এই বেরিয়েছে ওই বেরিয়েছে। আমি বলছি না, ওটা আমার হবে না, সামহাও আমার মানে আমার ক্লিক করে না, আমার মনে আমাকে টানছে না আর কি। তখন ওরা যখন ওইটা নিয়ে ব্যস্ত, আমি তখন থিয়েটার কি করব, তখন থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে যাবে কোনো না কোনো। তারপর ডেস্টিনি, আমি জানি না এটা আমি, মানে আমি তোমাকে বলবো যে আমি জোর করে এসেছি বা আমাকে আসতেই হতো এরকম কোনো ব্যাপার না, এসে গেছি। হ্যাঁ, আর আমাদের যে বন্ধুদের ব্যাচটা ছিল সেখানে আড্ডার বিষয়টা হতো কি জানো তো, মেনলি ক্রিকেট, খেলাধুলো, হ্যাঁ, রাজনীতি, মানে একটা এক্সট্রিম লেভেল অফ রাজনীতির গল্প হতো। হ্যাঁ, এবং সেটা কিন্তু কোনো মানে নর্মালি আমরা বাঙালিরা রাজনীতির গল্প করবোই, রাজনীতি নিয়ে আলোচনা করবোই। সিনেমা বলতে আমরা তখন কি বলবো, মানে পুরনো সিনেমা নিয়ে আলোচনা করতাম, আর নতুন সিনেমা, আমাদের সময়কার সিনেমাগুলোকে আমরা ব্যঙ্গ করতাম আর কি। আচ্ছা, হ্যাঁ, এরকম একটা পরিস্থিতি আর কি। আমাদের ধরো অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে কোনো একটা বন্ধু হয়তো নকল করে দেখাচ্ছে, এরকম ছিল, মানে কোইন্সিডেন্ট আর কি। আমি ব্যক্তিগতভাবে মিঠুন চক্রবর্তীর খুব বড় ফ্যান ছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমার ফ্যান ছিলাম ওনার সিনেমা দেখে, মানে অভিনেতা হিসেবে থেকে বড় ছিল হচ্ছে ওনার স্ট্রাগলটা আমাকে খুব ইন্সপায়ার করতো ফ্রম চাইল্ডহুড আর কি। যে ও কী করে মিঠুন চক্রবর্তী হয়েছে সেটা আমাকে জানি না, আমি মানে আমাকে কেন এটা একদম ছোট থেকেই আমাকে উনি অ্যাট্রাক্ট করেছিলেন আর কি। যে না, মিঠুন চক্রবর্তী কলকাতা থেকে গিয়েছে এবং এরকম একটা বোম্বের মতো জায়গায় নিজে দাপিয়ে বেড়ায় এবং নিজে বুক ফুলিয়ে চলে, যে কোনো বিষয়ে ফাইট করতে পারে, ওটা আমাকে বেশি ইন্সপায়ার করতো। যেমন সৌরভ গাঙ্গুলি আমাকে ভীষণ ইন্সপায়ার করতো, যে ওই লর্ডসের মাঠে ওই যে জার্সি খুলে ঘোরানো, ওটা আমাকে ভীষণ এনকারেজ করেছিল। কারণ নর্মালি বাঙালি বলতে আমাদের ভীষণ, বাঙালি মানে ভীষণ সফট, ভীতু, আমরা কোনো কিছু এগিয়ে আসতে পারি না, আমরা কোনো ফাইট করতে পারি না, আমরা বিয়ন্ড যেতে পারি না। এইগুলো আমাকে যেন মনে হতো যে না, কোনো একটা বাঙালি তো আছে, তার বাইরে বেরিয়ে যায়। আমি মানে বইয়ে যে বাঙালিগুলোকে লড়াই করেছে তাদের বাইরে রিসেন্ট টাইমস মানে জীবন্ত বাঙালি চোখে পড়ছিল না খুব একটা আর কি। তার মধ্যে এরা আমাকে খুব ইন্সপায়ার করতো। কিছু মানুষজন ছিল যারা হয়তো আমাদের আশেপাশে খুব ভালো কথা বলতেন, খুব ভালো পড়াশুনো ছিলেন, খুব ইন্সপায়ার করতো, কিন্তু কোথাও একটা ভীষণ দাম্ভিক ছিলেন, ভীষণ উদ্ধত ছিলেন। হ্যাঁ, ভীষণ ওর মধ্যেই সীমাবদ্ধ থাকতেন, মানে পাড়া ক্লাবে গিয়ে জ্ঞান দিয়েই শেষ হয়ে যেতেন, তারপরেরটা আর কিছু করতেন না। ওইগুলো আমাকে, তার জন্য হয়তো আমি এমন কোনো ক্যারেক্টারকে খুঁজছিলাম যে ক্যারেক্টারটা মানে সব কিছুর ঊর্ধ্বে উঠে যাবে আর কি। হয়তো এই করেই আমার ইয়েতে আসা আর কি। কোথায় সাবকনশিয়াসলি কিভাবে তোমাকে ওটার দিকে নিয়ে গেছে। হ্যাঁ, মানে এইগুলো আমার একদম মনে আছে ভালো করে আর কি। এবং থিয়েটার করতে করতে কলকাতায় আসা, একদিন মা বললো যে চাকরি করতে হবে, তো পড়াশুনো কর, বন্ধুরা সব চাকরি পেয়ে যাবে, তুই কি করবি আর কি। তখন আমি বললাম যে না, আমি তো কিছু এমন করব যেটাতে তোমার নাম হবে, তুমি আমার মা হিসেবে গর্ববোধ করবে। মা তখন দূর কি উল্টোপাল্টা বলছে, না সবার কাছে আমাকে নিয়ে যাচ্ছে। আমার মনে আছে এখনও যে আমার জামাইবাবু, যে এখন জামাইবাবুর যে দাদা, সে পলিটিক্যালি একটা বড় জায়গায় ছিলেন কল্যাণীতে, তার কাছে প্রতি রোববার হলে ওনাকে নিয়ে যেতেন, আর উনি আমাদেরকে দেখলেই পালিয়ে যেতেন, যে ওনাকে বলতেন যে আমার ছেলেকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। উনি তখন হ্যাঁ, মানে কল্যাণীতে যত ফ্যাক্টরি ছিল সেইগুলোর একটা মানে হর্তাকর্তা ছিলেন আর কি, যে আমার ছেলেকে কোথাও একটা ঢুকিয়ে দাও না, ও চাকরি বাকরি করুক, ও পড়াশুনোটাও ঠিক করে করছে না, বন্ধুরা পড়াশুনো করে চাকরি দিচ্ছে, রোজ রবিবার হলে ওরা পরীক্ষা দিতে যায়, কিন্তু এ তো যায় না আর কি, এর কি হবে, তুমি এটা কিছু করো। আর ওই একটা সময় হলো যে উনি আমাদেরকে দেখলেই পালিয়ে যেতেন, আমাকে আমার মাকে দেখলে। আর আমি মাকে বলতাম, মা প্লিজ আমাকে নিয়ে শোনো, এটা আমার জায়গা নয়। আর মাকে বোঝাতেই পারতাম না যে আমার মায়ের সঙ্গে আমার খুব বড় একটা লড়াই ছিল, মানে চ্যালেঞ্জ ছিল, যে মাকে আমার ভুল প্রমাণ করতে হবে, যে মা আমাকে বলছে আমাকে চাকরি করতে হবে, না হলে আমি কিছু করতে পারবো না। আর আমার মনে হতো যে মা যেটা বলছে সেটাকে আমি ভুল প্রমাণ করব, আমি চাকরি করব না, অথচ আমি এমন কিছু করব যেটাতে তারা আমার জন্য গর্ববোধ করবে, মানে এটা আমার ছিল ইয়ে। তাই একদিন এমন ঝগড়াঝাটি হতে হতে বাড়ি ছেড়ে চলে আসলাম।
বাড়ি ছেড়ে চলে আসলাম। আমি থাকতাম সৃজন বলে একটা থিয়েটার হল ছিল, তোমার মনে আছে, বেলেগাছিয়াতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার উপরে থাকতাম আমরা। হ্যাঁ, এটার নাম দিয়েছিলাম আমরা, কিছু ছেলেরা থাকতাম আর কি, যারা রবীন্দ্রভারতীতে পড়াশোনা করতো, সবাই মিলে আমরা নাম দিলাম ঘর ছাড়া। আচ্ছা, হ্যাঁ, আমরা কি করে সার্ভাইভ করতাম, যে আমরা ট্রেনে ওই নাটক করতাম, গান করতাম, এইসব করতাম, নানা রকম অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আমরা তখন মানে জার্নিটা, মানে ওই সময়টা পাস করছি আর কি। তো ইন দ্য ইয়ার আই এম টকিং অ্যাবাউট 96-97 ওই সময়কার কথা বলছি। অনেকদিন আগে। হ্যাঁ, তারপরে আমার সঙ্গে রুদ্র এবং আমাদের বন্ধুত্ব হ্যাঁ, হয় হ্যাঁ, নন্দনের দ্বার। তখন তো আর বাড়ি ফিরে যাচ্ছি না, তখন নন্দনের দ্বার হয়ে গেল। রাইট। হ্যাঁ, আড্ডার জায়গা, সেখানে একটা গ্রুপ হয়, সেখানে স্বপ্ন দেখা শুরু হয়। তারপরে আমরা একসঙ্গে ইয়েতে আসি, মানে তুমি জানো আমরা নেতাজি নগরে একটা বাড়িতে থাকতাম সবাই মিলে। মেনলি যারা স্ট্রাগলার, যারা বাড়ি থেকে কোথাও থেকে এসছে, বড় হতে চায় বা কিছু একটা করতে চায়, তাদেরকে নিয়ে আর কি। আর পুরোটাই রুদ্রর উপর ডিপেন্ড করে থাকলাম, মানে পয়সা নেই তো আর কি। এবং সেই জায়গাটার নাম সম্ভবত অল কায়দা। অল কায়দা মানে ফুল কায়দাবাজি আর কি। সো এইভাবে বড় হওয়া, তারপরেই সিনেমার সঙ্গে যুক্ত। মানে তখনও সিনেমা কিন্তু আমার মাথায় আসেনি, তখনও থিয়েটার, কিন্তু তখনও থিয়েটার, সিনেমা নয় আর কি। আমার মনে আছে যে আমি একদিন NT1 স্টুডিওতে রুদ্রকে কোনো একটা দরকারে গেছি, ওকে যে কিছু একটা যেতে হবে বা কোথাও একটা যেতে হবে, তখন ঋতুদয় যাচ্ছেন আর কি, একটা হাতে কোল্ড ড্রিঙ্কসের ইয়ে ছিল, নিয়ে যাচ্ছেন। তো আমাকে বললো, দেখ ঋতুপর্ণ ঘোষ যাচ্ছে, দেখেছিস? হ্যাঁ, আমার খুব ভালো লাগে, ওনার কাজ আমি দেখেছি। মানে এরকম একটা ইয়ে ছিল আর কি। পরে গিয়ে তাদের সবার সঙ্গে একটা সময় যোগাযোগ হলো। সিনেমাটা না চলে আসলো, মানে মেনলি সিনেমাটা এসছে কিন্তু অদ্ভুত একটা জায়গা থেকে, যে সার্ভাইভ করার জন্য এসছে। হ্যাঁ, যে আমি থিয়েটার করছি এখানে, হ্যাঁ মেনলি। তখন রুদ্র ডাবিং আর্টিস্ট আর কি, মানে অনেক জায়গায় ও ডাব করে ভয়েস দিয়ে ও কিন্তু পয়সা রোজগার করতো। আর রুদ্র এরকম অনেকে জানে, এই গল্পটা আমরা বহুবার বলেছি, তবু আজকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি থাকতাম, আরও তাজ, আর ম্যাক্স, অনেকেই থাকতাম একসঙ্গে নেতাজি নগরে। দেন রুদ্র ওই ডাবিং করে ও পেতো 100 টাকা, কোনো দিন 200 টাকা। সেই 200 টাকাই ছিল আমাদের খাওয়া, সকালের খাওয়া, রাত্রের খাওয়া, দিনের খাওয়া। আর আমরা কি করতাম, ওই একটা খাবার আনতাম, এখানে ভূপেন কেবিন বলে টালিগঞ্জে একটা জায়গা আছে, যেখান থেকে একটা ভাত, এক্সট্রা আরও 2টো ভাত, একটা ডাল আর একটা মাছের বড়া, মাছের ডিমের বড়া, সেটা নিয়ে যাওয়া হতো। ওইটা সবাই ডিমের বড়াটাকে ভাগ করতে চায়, ডালটাকে আর ভাতটাকে নিয়ে আমরা খেতাম। আর রুদ্র একটু দেরি করে ঘুম থেকে উঠতো, কেন না দেরি, ও যদি তাড়াতাড়ি ওঠে সবাইকে ব্রেকফাস্ট করাতে হবে, তার জন্য ও এমন সময় ঘুম থেকে উঠতো যাতে লাঞ্চটাও আনে আর সবাই একসঙ্গে খেতে পারি। মানে টিকিটের, আমরা নন্দনে আড্ডা মারছি, ধরো টিকিটের পয়সাও নেই, বাসে ভাড়া, তো আমরা হেঁটে হেঁটে আসতাম ভূপেন কেবিন অব্দি, ও একমাত্র যে বাসে করে এসে আমাদের জয়েন করতো, তারপরে আমাদের খাওয়াতো, আমরা বাড়ি যেতাম। সো এরকম একটা লাইফ থেকে একদিন মনে হলো যে না, এবার বাড়ি ভাড়া দিতে হবে 400 টাকা। 400 টাকা? 400 টাকা দিতে হবে, 400 টাকা করে সবাই মিলে দিয়ে ওই বাড়ি ভাড়াটা দিতে হবে। বাড়ির একজন মহিলা ছিলেন যিনি পরিষ্কার টরিষ্কার করে দিতেন মিলিয়ে। তো ওই 400 টাকা রোজগারের জন্য আমার হয়ে গেল বিপদ। বাড়ি থেকে তো কোনো পয়সা, কাটি, কিছু নেই। তখন কি করে পয়সা রোজগার? তখন রুদ্রকে বললাম যে, রুদ্র আমাকে কিছু একটা দে যেখান থেকে 400 টাকা আসে। তখন রুদ্র একটা লেখা লিখছিল, সেটার নাম হচ্ছে পাঁচু মিস্ত্রি লেন। পাঁচু মিস্ত্রি লেন ইটিভিতে হয়েছিল আর কি, অরিন্দম দে ডিরেক্টর। তো আমি বললাম যে কিছু 400 টাকা আসা নিয়ে কথা। তখন রুদ্র বললো যে কি দিই বলতো? আমি বললাম একটা জুনিয়র আর্টিস্ট দিয়ে দে না। তো রুদ্র একটা ক্যারেক্টার লিখলো ওখানে, হনুমান, যার কাজ হচ্ছে রিহার্সালে হুপ 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 করা। ওই 4টে দিন মাসে কাজ পাবে আর 100 টাকা করে 400 টাকা পেয়ে যাবে আর কি। ওই 400 টাকা আমি বাড়ি ভাড়ার জন্য দিতাম, আর বাদ বাকিটা রুদ্রর উপরে বডি ফেলে দিয়েছিলাম আমরা। এবং সেটা করলে তুমি? হ্যাঁ করলাম, এবং ওইটা করতে গিয়ে আমার লাইফটা পাল্টে গেল আর কি। যে তখন আমাদের বাড়িতে যে হলকায়দাতেই সব কাজ হতো, তখন তো আর এরকম অফিস টফিস সবার ছিল না। তো মামদোদা, অরিন্দমদের নাম ছিল মামদোদা, এরা সবাই আসতেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এরা আমাদের বাড়িতে এসে লেখালেখি, মানে প্রি প্রোডাকশনে কাজ করতেন। ওই প্রি প্রোডাকশনে কাজ করতে করতে আমি দেখতাম অশোকদার সঙ্গে বসে বসে কীভাবে কাজটা করছে। সো অশোকদা দেখছি একদিন শিডিউলটা করতে পারছে না, কিছু একটা প্রবলেম হচ্ছে, টেনশন করছে। সো আমি দেখলাম অশোকদা চলে যায়, কাগজপত্র করে রয়েছিল, আমি সারা রাত্রি বসেই ওই শিডিউলটা বানাই। তো অশোকদা এসে বলে যে, এটা কে বানিয়েছে? আমি, হবে না, হয়নি, ঠিক দেখো তো। ঘাড়ে হাত দিয়ে বলো, পাক্কা ছেলে আছিস তুই আমার সঙ্গে জয়েন কর, আমাকে তুই অ্যাসিস্ট কর। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে অ্যাসিস্ট করবো, পয়সা দেবে আমাকে। তুই 400 টাকার গল্পটা আমার টেনশন দিচ্ছে হেভি জোর। বলে হ্যাঁ পাবি, তুই চল না, দেখ না কি হয়। ওই হুপ করবি, আর মাঝে মধ্যে তুই, তখন আমাদের স্লেট দিতে হতো, কন্টিনিউটি লিখতে হতো, সেগুলো আমাকে শিখিয়ে দেয়। আমি দেন ওই কাজটা করি, তারপরে আস্তে আস্তে মামদোদাকে অ্যাসিস্ট করতে শুরু করি, এবং সেখান থেকেই কাজ শেখা, কাজ শিখতে শিখতে আমার মনে হলো যে এটা তো আমার পাওয়ার কথা ছিল না। এটাকে যখন আমি পেয়েছি তখন এটা শেষ দেখবো আর কি। কোনো কিছুই, সব যাই করতে গেছি তার
এন্ডটা বুঝতে পারছি না যে কোথায়, মানে এটাতে কি হবে, ভাবিও নি হয়তো। তো এইটা প্রথম করতে এসে মনে হলো যে এটার একটা কিছু তো আছে, এখান থেকে 400 টাকা যখন পাওয়া গেছে তার মানে এর মধ্যে টাকা আছে আর কি। আচ্ছা। হ্যাঁ, তো ওই ডেপথে ঢুকতে শুরু করলাম। মানে ধরো একটা এমন সময় আসলো যে আমার, মানে আমি ছিলাম অবজারভার, সেখানে আমি হলাম সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তারপরে আমার যে মানে যে হেড ছিল অশোক দাস, সে হয়ে গেল আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমি হয়ে গেলাম চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। মামদোদা এতটাই আমাকে বিশ্বাস করতে শুরু করলো, আর আমি এতটা ঢুকে গেলাম এটার মধ্যে, দিন রাত সারাদিন এটাই আমার কাজ। মানে মামদোদা যখন কাজ করতো না, তখন মামদোদা গাড়িতে করে ঘুরে বেড়াতাম। মামুনদা কি ভাবছে, কি বলছে, কি করছে, শুটিং করছে, আমি পেছনে গিয়ে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতাম। সবাই আমাকে বলছে তুই ডিরেক্টরের পেছনে দাঁড়িয়ে কী করছিস। আর সত্যি বলছি, ডিরেক্টরের পেছনে যদি না দাঁড়াতাম আমি কাজটা শিখতাম না। আমি খালি ভাবতাম, যখন মামুনদার কাজটা শেষ হলো, মানে প্যাক আপ হতো, আমি বাড়ি যেতে যেতে খালি ভাবছি যে সারাদিন কী করলেন উনি। আর মামুনদা ওই স্পেসটা দিয়েছিল, রুদ্র আমাকে ওই আর রুদ্র আমাকে খুব গাইড করতো, বকতো আর কি, খুব এটা না ওটা নয়, ও সারাক্ষণ তো এইভাবেই কথা বলে, এসব করতো। আর রুদ্রর সঙ্গে আমার খুব ঝগড়া হতে শুরু করে দিলো। হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, আমি 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়তাম। আর ওরা সারা রাতি ধরে জেগে থাকতো আর কি। আর জেগে জেগে কী করতো, সবাই, ওর কাছে একটাই ফোন ছিল তখন, ভোডাফোন বলে একটা ফোন বেরিয়েছিল ওর, ওই ফোনটা দিয়ে ও সবাইকে ফোন করতো সারা দুনিয়া, আর সারা রাত্রি ধরে গল্প করতো, এ কোথায় আছিস, কি মিথ্যা কথা বলতো তখন। এই তো আমি এই কি গ্র্যান্ড হোটেলের নিচে দাঁড়িয়ে আছি। কেন গ্র্যান্ড হোটেলের নিচে দাঁড়িয়ে কী করছি, এই তো ডিনার করে বেরোলাম। পুরো কিন্তু বাড়িতে বসে আছে তখন, মানে হাফ প্যান্ট পরে। হ্যাঁ, মানে ওই সব করতো, এটা হচ্ছিল ওদের এন্টারটেনমেন্ট। আর আমি ঘুমাতাম। আর আমি যেহেতু ছোটবেলা থেকে আমি একটু পরিষ্কার ছিলাম আর কি, ওদের রাগ হচ্ছে, রুদ্র রাগ, তুই এত পরিষ্কার থাকার গিয়েছে, স্ট্রাগল করতে এসেছিস নাকি এখানে পরিষ্কার থাকতে এসেছিস। আর রোজ আর আমাকে কাঁদিয়ে ছাড়তো। আর আমি একটা সময় এমন হাসলো যে আমার মনে হলো যে তোকেও আমি ভুল প্রমাণ করব। এই ভুল প্রমাণ করার ইচ্ছেটা আমার সবসময় থেকে গেছে আর কি, যে কেউ বলেছে যে এটা হবে না, এটা করবি, ইয়ে হবে না, আমার মনে হচ্ছে তুমি আমাকে কি করে বুঝলে যে আমি কি করতে পারি না করতে পারি, তুমি আমাকে জাজ করছো কেন। বাট পজিটিভ নোট, মানে মা, রুদ্র, এরা সবাই আমাকে, ওদেরকে ভুল মানে প্রমাণ করার জন্যই কিন্তু আমি আজকে, মানে যেখানেই আজকে বসে আছি, সেটা খুব পজিটিভ নোটে আর কি। যে ওরা বলছে এটা কেন হচ্ছে, ওরা বুঝতেই পারছে না আমার সাইকোলজি। আমি হয়তো সবার মতো নই, আমি হয়তো লাউড নই, আমি সফট, আমি চোখের দিকে তাকিয়ে কথা বলি না। ওর বক্তব্য, তুই কেন চোখের দিকে তাকিয়ে কথা বলবি না, কি বলে একটা ড্যাশ বলে বললো যে কিসের ডিরেক্টর হবি তুই। আমি বললাম যে না, মানে ওটা না বললেও তো আমি ডিরেক্টর হতে পারবো। ঠিক আছে, চোখের দিকে তাকানো আমি শিখে নেবো আর কি। সো আমি, আমার গলার স্বর ছিল তখন খুব সরু আর কি, মানে ওরকম না, নর্মাল, একটা নর্মাল ছেলে যেমন হয়। তখন বললো যে গলা মিমি মিমি মিমিন করে, সেটা আমি প্র্যাকটিস করলাম, এসব করে করে একটা ভারী গলা তৈরি করলাম, বুঝলে তো। হ্যাঁ, বললে হ্যাঁ সাইলেন্স বললে কি শুনবে তোর লোকে। একদিন মামনুদার ফ্লোরে বললাম সাইলেন্স, দম দম, সাইলেন্স। সো খুব ইম্পর্টেন্ট, তোমাকে হোমওয়ার্ক করতে হবে, তোমাকে এই কোয়েশ্চেনগুলো কোথাও না কোথাও তোমার ভেতরে গিয়ে তোমাকে এই জিনিসগুলো আস্তে 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 নিজের মধ্যে বিল্ড করতে সাহায্য করছে। হ্যাঁ, মানে এবং এই যে তুমি বললে, তুমি একদিন সাইলেন্সটা বলেছিলে, মানে কেউ একটা তোমায় বলেছে নিশ্চয়ই যে এই যে রুদ্র যেভাবে বলেছো তুমি, তারপর তুমি যে সাইলেন্সটা বলে যে এফেক্টটা পেলে, আমি প্র্যাকটিস করছি তার আগে, মানে রাত্রিবেলা। হ্যাঁ, ওটাই তো বলছি, এই যে এফেক্টটা পেলে, ফ্লোরটা বন্ধ, তখন কিন্তু তোমার নিজের জন্য ভ্যালিডেশন হয়ে গেল। এক্স্যাক্টলি, আমার মনে হয়েছিল যে, আমার তারপরে মনে হতো, দেখো রুদ্র বা আমার মা, মেনলি আমার মা এবং রুদ্রর কথাই আমি বেশি করে বলবো, এরা দুজন আমার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে আর কি। আমি যখন বড় হচ্ছি, আমার কোনো দাদা নেই, আমার কোনো গাইড করার কেউ নেই, সেখানে কিন্তু রুদ্র আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করেছে। আর মা হচ্ছে বাড়িতে যেমন হয় আর কি, যে ডিসিপ্লিন, তুমি খারাপ কাজ করতে পারবে না, তোমাকে সন্ধ্যের মধ্যে বাড়ি ঢুকতে হবে, জামা কাপড় পরিষ্কার পরে মানে বাইরে রেখে হাত পা ধুয়ে তারপরে তুমি ঘরে ঢুকতে পারবে, অনেক ডিসিপ্লিন শিখিয়েছে। আজও আমার মাকে আমি ভয় পাই, সেটা আমাকে অনেক বেশি, আমার মনে হয় যে আমাকে এখনও ওই জিনিসগুলো, মানে আমি কোনোদিন সিগারেট খাই না, কেন খাই না, আমার ভয় লাগতো যে মা দেখে ফেললে শেষ করে দেবে আর কি। এই ব্যাপারগুলো, হ্যাঁ, ওইগুলো খুব ইম্পর্টেন্ট ছিল আমার জীবনে। ওই করে করেই 5 বছর মামদুদাকে অ্যাসিস্ট করলাম, করার পর মামদুদা যখন আর কাজ করছেন না, তখন আমি প্রথম আমার কাজ, মানে আমাকে তো করতে হবে, এগিয়ে যেতে হবে আর কি। তখন আমি বললাম মামদুদাকে আমি নিজে কাজ করবো, বলে হ্যাঁ হ্যাঁ পেলে কর, নিশ্চয়ই করবি। সো তখন আমি প্রথম টেলিফিল্ম করেছিলাম নদের চাঁদ, তারার জন্য আর কি। এবং সেটাও একটা ইতিহাস, মানে প্রত্যেকটা কথা বলতে গেলে প্রচুর সময় চলে যাবে, প্রচুর কিছু হয়ে যাবে। হ্যাঁ, মানে প্রত্যেকটা জার্নি, প্রত্যেকটা স্টেপে এক একটা করে লড়াই ছিল, এক একটা করে চ্যালেঞ্জেস ছিল, সেগুলো মানে
অন্য দিন বলবো, কোনো একটা সময় বলবো। মানে কারণ হচ্ছে যে কী বলতো, মানে এই যে প্রথম নিজে ডিরেক্টর হিসেবে ডেবিউ করা, এটাও ছিল একটা লড়াই। মানে তুমি যদি শুনতে চাও আমি বলতে পারি। সেটা ছিল হচ্ছে যে যখন মামদুদার কাজ শেষ হলো 2004-05 সালে, তখন আমার মনে হলো যে এবার তো আমাকে কাজ করতে হবে। তো আমি মামদুদা আমাকে সব জায়গায় নিয়ে যেত মিটিং টিটিংগুলোতে। তখন তারাতে ছন্দা গুহ, ওনার সঙ্গে আমার পরিচয় হয় আর কি। আর খুব ভালোবাসতেন উনি আমাকে। হ্যাঁ, খুব ভালো মানুষ উনি। তো আমি যখন মামদুদা কাজ করছে না, আমার মনে হলো যে ওনাকে গিয়ে বলি যে আমাকে একটা টেলিফিল্ম দিন না, আমি করতে পারবো। তো উনি তো আমি গিয়েছি। তো ছন্দাদি তখন এসে পৌঁছায়নি, আমি সিঁড়ির ধাপটাতে মানে ইয়েতে দাঁড়িয়ে আছি। তো ছন্দাদি আসছে, বললো এই রাজ কী ব্যাপার, কী কাজ আছে? তা আমি বললাম যে ছন্দাদি আমাকে তোমার সাথে কথা আছে। বলে বল। আমি বললাম যে আমাকে একটা টেলিফিল্ম দেবে, তোমরা তো অনেক টেলিফিল্ম করছো। বললো তাকিয়ে বললো যে কে ডিরেক্ট করবে কে? আমি বললাম আমি। তো ছন্দাদি বললো যে ও ডিরেক্টরের সঙ্গে থেকে ডিরেক্টর হয়ে গেছিস, নিজেকে ভাবছিস, বলে চলে গেল গট করে। এরকমই ছিলেন। আমি বললাম শোনো না, চলে গেছেন, আর কথা বলার জায়গা নেই। পরের দিন আবার দাঁড়িয়ে আছি, ছন্দাদি উঠছে। আমি বললাম প্লিজ 1 মিনিট শোনো আমার কথা। বলে হ্যাঁ কী বল। আমি বললাম দেখো তোমাকে না টাকা দিতে হবে না, আমি একটা টেলিফিল্ম বানিয়ে আনবো, তোমার যদি ভালো লাগে তুমি টেলিফিল্মটা নিয়ে নেবে, আর যদি ভালো না লাগে তুমি এরকম ছুঁড়ে ফেলে দেবে, আমি ক্যাসেটটা নিয়ে চলে যাবো, তোমার দিকে ঘুরেও তাকিয়ে বলবো না যে কেন ভালো লাগেনি, প্রমিস। তারপরে বলে এত কনফিডেন্স। আমি বললাম যে হ্যাঁ তুমি আমাকে খালি দাও। তখন বললো যে আমি কিন্তু কোনো লেখালেখি দিতে পারবো, কোনো অ্যাপ্রুভাল দিতে পারবো না লিখিত, কিচ্ছু করতে পারবো না, খালি মুখে বলো যে তোর কাজটা ভালো লাগলে আমি নেব। বললো ঠিক আছে নেব, এটা বললেন। আমি বেরিয়ে আসলাম। আমার মনে আছে প্রথম আমি রুদ্রকে এসে বললাম আমি একটা টেলিফিল্ম বানাবো। তখন বললো যে কাকে দিয়ে লেখাবি? আমি বললাম যে কাকে দিয়ে লেখালে ভালো হয়? তখন রুদ্রই আমাকে সাজেস্ট করে পদ্মনাভ দাশগুপ্তর কথা। পদ্মদার সঙ্গে কথা বলি, জেন্টলম্যান টু দি পাওয়ার ইনফিনিটি, একজন মানুষ, এনকারেজিং। তাকে ফোন করি, বললো তুমি আমার বাড়ি এসো। তোমার বাড়িতে গেলাম, আমি একটা গল্প দাও, যে গল্পটা আমি 4 দিনের মধ্যে বানাতে পারবো। 4 দিন? হ্যাঁ, তখন তো 4 দিনই দেওয়া হতো টেলিফিল্ম করার জন্য আর কি, তখন তো এতদিন ধরেই না ছিল। তো 4 দিনের মধ্যে বানাতে পারবো। তখন উনি এই নদের চাঁদ দিল, রুদ্রকে নিয়ে নদের চাঁদ করলাম। টাকার দরকার ছিল, এবার প্রোডাকশনটা হবে কি করে, টাকাটা কোথায়? তখন আমি জয়ন্ত কুন্ডু ওদেরকে চিনতাম আর কি, প্রোডাকশন ম্যানেজার মামদুদার থ্রু আর কি। তো জয়ন্তদাকে কী বললাম, জয়ন্তদা একটা টেলিফিল্ম বানাবো, তুমি একটু প্রোডাকশন করে দেবে? তো বললো হ্যাঁ। আমি বললাম কিন্তু কোনো অ্যাপ্রুভাল নেই, তোমাকে একটু রিস্ক নিতে হবে। বললো কী রিস্ক নিতে হবে? আর না অ্যাপ্রুভাল তো হবেই, আমি তোমাকে বলছি, কিন্তু তোমাকে সবটা একটু ক্রেডিটে আনতে হবে। তো বললো যে আমাদের তাকে বললো কী বলছিস বোকা কথা, তারপর টাকা দিতে পারবি না, তারপর আমাকে সবাই ধরবে। আরে না না ধরবে না, তুমি আমার উপর বিশ্বাস রাখো। বললো কিন্তু ক্যাশ যেটা ডেইলি এক্সপেন্স সেটা তো লাগবে। বললো কত টাকা? বললো 40,000 টাকা মতো। তো আমি এদিক ওদিক সবাইকে রিকোয়েস্ট করে, কয়েকজন বন্ধু সবাইকে ধরে 40,000 টাকা দিয়ে বললাম যে তুমি শুটিংটা উতরে দাও। 40,000 টাকা অ্যারেঞ্জ করলে? করে দিয়ে দিলাম, উতরে দাও আমাকে। তারপর আমি নদের চাঁদ করলাম, করে আমি এডিট করলাম, করে উনি সবাইকে মানে ক্যামেরা হাউস এই ওই যা যা লাগে সেগুলো উনি আর্টিস্ট সবাইকে হোল্ড করিয়ে দিয়েছেন, খালি ওই লোকেশন কস্ট, ডেলি গাড়ির এইসব, হ্যাঁ টেকনিশিয়ান কস্ট, জুনিয়র টেকনিশিয়ান, এগুলো উনি দিয়ে দেন ওই টাকার মধ্যে। তারপরে আমি চলে যাই, এটা দিয়ে হালিশহর চলে গেছি, যে আমি জানি না কবে কি বলবে আর কি। 1 দিন 2 দিন 3 দিন আসছে না ফোন। আর তখন আমাদের বাড়িতে ফোন ছিল না, পাশের বাড়িতে ফোন ছিল, আসছে না। আর রোজ ওনাকে গিয়ে বলছে আমার একটা ফোন আসবে, ডেকে দেবেন তো? বলে হ্যাঁ ডেকে দেবো। ওরা খুব ভালো ছিলেন আর কি। হঠাৎ করে একদিন ফোন, 3 দিন পরে দেখি সর্বজিৎদা ফোন করেছেন আর কি। হ্যাঁ রাজ, তুই একটু আজকে 2টোর মধ্যে আসতে পারবি? আমাকে 11টার সময় ফোন করেছে। কোথায়? বললো তারার অফিসে। বললাম হ্যাঁ আসছি। তো আমি তড়িঘড়ি এসে কল্যাণী লোকাল ধরে একদম বালিগঞ্জে নেমে ছুটতে এসছি। এসে ঢুকে দেখি যে বাইরে একদম মহারথীরা বসে আছে। মহারথী কারা? আমার বস অরিন্দম দে, শ্রমিক চ্যাটার্জি, রিঙ্গো, অতনু ঘোষ, হ্যাঁ মানে এরা সব বসে আছে, প্রায় 7 জন না 8 জন ডিরেক্টর বসে আছে বাইরেটা। আমি ঢুকেছি, আমাকে মামা বলছে কি আয় আয় বস বস বস। তাই আমি বললাম যে তোমরা কেন এসছো? বলে একটা মিটিং আছে। তুই কেন এসছিস? আমারও তো একটা মিটিং আছে। তো বলছে আমি তো বুঝতে পারছি না কেন ডেকেছে, কী ব্যাপার। তারপরে দেখি যে বসে আছে, অনেকক্ষণ ধরে বাইরে যাচ্ছি আমি, নোক কামড়াচ্ছি, আমি টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে, কি করব বুঝতে পারছি না। তারপরে হঠাৎ করে ছন্দাদি বেরিয়ে এসে বলো আসো তোমরা সবাই এসো, ভিতরে এসো।
তো সবাই ভিতরে গটগট করতে করতে চলে গেল, গিয়েছে, আমি বাইরে দাঁড়িয়েছি, বলে তুই কেন দাঁড়িয়েছিস কেন, আয় আয় আয়। তো আমি ভিতরে গেছি, বসেছি, দেখছি সবাই বসেছে। তখন তারার ইয়ে ছিলেন হচ্ছে, সিও ছিলেন হচ্ছে বলো রতিকান্ত বসু। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, উনি ছিলেন আর কি। তো উনি বসে আছেন ব্লেজার টেজার পরে। আমি তো ভয়ে তত্তর করে কাঁপছি, আমি বুঝতে পারছি না কী হতে চলেছে আর কি। তখন বললো যে উনি যে দেখো আমরা না একটা প্যানেল অফ ডিরেক্টর তৈরি করেছি, সেখানে আমরা প্ল্যান করেছি যে আমি চাই যে আমার ডিরেক্টররা আমাদের সঙ্গেই কাজ করুক, টেলিফিল্ম আর কারোর সঙ্গে না করুক। তখন টেলিফিল্ম আর ইটিভিতে হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ওরা একটা ইয়ে করছিল যে যাতে এই ডিরেক্টরগুলোই যাতে ওনাদের ইয়েতে কাজ করে, তো তোমরা কি করলে আমাদের সঙ্গেই কাজ করবে, এক্সক্লুসিভ, অন্য কারোর সঙ্গে টেলিফিল্ম বানাবে না। তো ধরো কাউকে একটা জিজ্ঞেস করলো এক্সকে যে তুমি কটা করলে হবে আর কি, মানে কী চাও, বলে হ্যাঁ সারা বছরে 12টা দিয়ে দিন আমাকে এক্ষুনি, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কেউ বললো যে হ্যাঁ আমাকে 8টা দিন তাহলেই হবে, বাজেটটা একটু বাড়িয়ে দেন, কেউ এইসব কথা বলতে থাকলেন আর কি। এবার হঠাৎ করে আমাদেরকে তাকিয়ে বলে হ্যাঁ রাজ তুমি বলো। আমি না থতমত খেয়ে গেছি। আমি বললাম যে আমি কি প্যানেলে আছি, বলে হ্যাঁ, না হলে এখানে বসে আছো কেন। আমি আমার ছবিটা কি আপনাদের ভালো লেগেছে, হ্যাঁ খুব ভালো লেগেছে, এই ছন্দা তুমি বলো নি ছবিটা যে খুব ভালো হয়েছে। তো ছন্দা দিয়ে একটু ওরকমই আর কি, না আমার বলা হয়নি, পরে বলতাম আর কি, একটু দিদিমণির মতো আর কি। তাই আমি বললাম যে ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা আমার রিলিভ হলো। ভাবো তুমি এতক্ষণ ধরে একটা টেনশন, আমি ভাবছি কী হচ্ছে। তখন বলছি তুমি কটা ছবি করলে এক্সক্লুসিভ ইয়ে হয়ে যাবে। তখন আমি বললাম যে ওই একটা ছবি দিলেই হয়ে যাবে আর কি। বলো একটা, ও আচ্ছা তুমি একটা ছবি পেলেই খুশি। আমি বললাম হ্যাঁ একটা দিন তাহলেই হবে। বললো আচ্ছা কী ধরনের ছবি করতে চাও। আমি তখন ওখানে বসে বললাম যে আমি বাবলি করতে চাই। বাবলি মানে বুদ্ধবাবুর বাবলি, বুদ্ধদেব গুহর। হ্যাঁ, বলে ওটা তো মণিফু, ইমফল, তারপর হচ্ছে কইমা, তুমি কি করবে কি করে এই পয়সা, তুমি জানো তো আমাদের বাজেট 1,40,000 টাকা তখন দিত আর কি। বললাম হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো। সবাই আমার দিকে তাকাচ্ছে, বোকা পাগল, এই চুপ, তুই জানিস কত বাজেট হয় একটা সিনেমা করতে। আগে কিন্তু আমি নর্থ বেঙ্গলের জীবনে কোনো দিন যাইনি। আচ্ছা, নর্থ বেঙ্গলও যাইনি আমি। তখন বলছে যে না আমি বললাম হ্যাঁ পারবো আমি। বললো যে আচ্ছা ঠিক আছে চন্দা ওকে বাবলি দাও, করুক, ও বাবলি করবে। এই হলো, বেরিয়ে এসেছি, সবাই, আমার তো বুক মানে হার্টবিট বেড়ে গেছে, মনে হচ্ছে মানে কী অবস্থা, ঘামছি দরদর করে। ছন্দাতি বেরিয়ে এসে বললো বাবলি তুই করতে পারবি। আমি বুদ্ধবাবুকে চিনি যদিও, আমি বলে দেবো, কিন্তু রাইট পেয়ে যাবি, কিন্তু তুই পারবি না এই পয়সায় করতে, বোকা। আমি যে বললাম ভিতরে বলে এসছি আমি কী করবো তাহলে। তখন চন্দাদি বলছে যে আমি জানি না তুই এইসব বলে আসলি কেন, পাকা বেশি। আলাম যে বুঝতে পারিনি, আমি আসলে ওই গল্পটা আমার খুব মাথায় চলছিল, এত ভালো লাগা গল্প। তখন বলে যে ঠিক আছে দেখছি, তুই কালকে আয়। চলে গেছি। এবার আমি পদ্মদাকে বলছি পদ্মদা আমি না এরকম একটা ছড়িয়ে এসেছি। ঠিক আছে তুই বলেছিস যখন হবে ওরমই হবে, ছড়িয়েছিস কি, আরে প্রথম দিন থেকে কনফিডেন্স রাখতে হবে, বেশ করেছিস বলেছি ওটাই করব। তা পরের দিন ডেকেছে বুদ্ধবাবু, মানে ছন্দাদি বলছে যে বুদ্ধবাবু তো দেবেন না বাবলি টেলিফিল্ম করার জন্য, উনি তো ছবি করতে চান এবং ওনার ইচ্ছা যে কেউ বড় কিছু হাউসই করুক বা বড় কেউ করুক আর কি। তাই বললাম যে বলে এসছি তাহলে ওনার রতিকান্ত বসুর সামনে, হ্যাঁ তো কি হবে তাহলে। বললো যে আমি জানি না, তুই বোঝ, সবাই কিন্তু 2, 3, 4 করে করছে, তুই কী করবি আর বুঝে নে, প্রথমেই তুই ফেল করলি। বললাম দাঁড়াও 1 সেকেন্ড, আমার কাছে একটা ভালো গল্প আছে। বললো কী নাম, আমি জানি না কিন্তু কোনো গল্পের নাম, একটা ভালো গল্প আছে, কী নাম। বললাম দাঁড়াও 1 মিনিট, নামটা ভুলে গেছি। পদ্মদা, হ্যাঁ কী হয়েছে, শোনো আমি তো বাবলি পাচ্ছি না আমরা তো। বললো তাহলে কী হবে। আমি শোনো বাবলি না করতে পারলে ওরকম একটা কিছু করি, মানে নর্থ বেঙ্গল গিয়ে। বললো যে হ্যাঁ করবো, ঠিক আছে গল্প ভেবে নেবো, আর একটা নাম বলতে হবে তো, কী নাম বলবো। বললো নর্থ বেঙ্গল, একটা কাজ কর তিস্তা বলে দে। আমি গেলাম, বললো তিস্তা গল্পের নাম। বললো যে তিস্তা, আচ্ছা কী গল্পটা বল। আমি বললাম পাঠাচ্ছি তোমাকে গল্পটা। বলে বেরিয়ে গেলাম, পদ্মদাকে বিকেলবেলা বললাম দেখা করো আমার সঙ্গে। তারপরে এই তিস্তা বলে আমি সেকেন্ড টেলিফিল্মটা করেছিলাম, যেটার গল্পটা অসাধারণ, ওই সুনামির উপরে, সেই সময় 2004 সালে সুনামিটা হয়েছিল, তার উপর বেস করে সেখানে ওই প্রেমের গল্প করে এটা অসাধারণ ইয়ে করে তো আমি করলাম। আমার মনে আছে যে আমি তার আগে কোনো দিন নর্থ বেঙ্গল যাইনি। প্রথমবার শ্যুট করতে গেলে আমি যা যা ভিজুয়ালাইজ করেছি আমি সেটাই পেয়েছি ওখানে গিয়ে, লাভালো লেগাওতে। অসাধারণ। হ্যাঁ মানে আমি গল্পটা নিয়েছি, লিখে বলে এটা হচ্ছে গল্প, আমি যাচ্ছি, আমি রেকি করতে চলে গেছি। বলছে স্ক্রিপ্টটা দে, না হলে কিন্তু টাকা অ্যাপ্রুভাল দেবো না। আমি বললাম ছবি দেখে অ্যাপ্রুভাল দিও। আমি চলে গেছি, শুটিং ফুটিং করে নিয়ে এসে এই নাও তিস্তা, অ্যাপ্রুভাল দেয়নি আমাকে। তখন বলছে যে দেখে বলছে খুব ভালো লেগেছে আর কি,
অসাধারণ লেগেছে, মানে তার মধ্যে গান দেওয়া, একটা নর্থ বেঙ্গলে গিয়ে শুটিং করা, তুমি বুঝতে পারছো, মানে আমি ধন্যবাদ কে দেবো। ছিল মানে অ্যাক্টরস কে ছিল? আমি সেটাই বলছি যে আমি সবাইকে তাদেরকেই ধন্যবাদ জানাবো, যে সেটা হচ্ছে খরাজদা ছিলেন, সুদীপ ছিল, কনিনিকা ছিল, এরা সবাই ছিলেন। আর তুমি বিশ্বাস করবে সেই সময় সবাই স্লিপারে, নর্মাল স্লিপারে সাধারণ মানুষের সঙ্গে বসে গেছে, আমাদের সঙ্গে ছবি করেছে, শুটিং করেছে, করে আবার ওই স্লিপারে করেই ফিরেছে। নো মানে এরকম না 3 টায়ার এসি বা এরকম কিছু না। এবং খাবার কি খেয়েছে বলতো, এটা কাগজের প্লেটের মধ্যে তরকার রুটি খেয়ে ওইটা করেছে। এবং তিস্তা দেখে এত ভালো লেগেছে যে তারপর থেকে আমাকে আর কোনোদিন বলতে হয়নি যে আমি কি ছবি করব। আমি বলেছি আমি এই ছবিটা করব। তো 17টা টেলিফিল্ম করেছিলাম আমি। হ্যাঁ, সে তো একটা পুরো তোমার একটা বড় জার্নি। হ্যাঁ, মানে জার্নির শুরুটা অসাধারণ, কিন্তু হ্যাঁ বিশেষ করে দ্য সেকেন্ড পার্ট যেখানে তুমি জাস্ট বাবলিটা হলো না বলে দ্য ওয়ে ইউ ম্যানেজড ইট। যখন টেলিফিল্ম করলাম, তিস্তা ভালো লেগেছে, তখন কিন্তু তারা আমাকে একটা টক শো দিয়েছিল যেটার নাম হচ্ছে টেক আ ব্রেক। টেক এ ব্রেক, রাইট, পরম যেটা হোস্ট করতে হয়। ইয়েস ইয়েস, তোমাদের সোমলতা ছিল, যে আমাদের সোমলতা যে হ্যাঁ হ্যাঁ, যে ওখানে গান করতো, হ্যাঁ। আর সব মিউজিক্যাল পার্সোনালিটিদের নিয়ে এসে তাদের জীবন নিয়ে, তাদের গান বাজনা, তাদের চর্চা, সমস্ত কিছু নিয়ে ওইটা একটা আড্ডা ছিল আর কি। এবং সেখানে একটা জিনিস হতো, সেটা হলো আরেকটাও অদ্ভুত জিনিস ছিল, সেটা হলো যারা অ্যাসপায়ারিং মিউজিশিয়ান, মানে নতুন উঠছে, যেমন আমি দেখেছিলাম পৃথিবী ব্যান্ডটার সঙ্গে একটা এপিসোড ছিল, পৃথিবী, মানে শুরু করছে যারা, তাদের জন্য একটা প্ল্যাটফর্মের মতো ছিল সমস্ত মিউজিক্যাল, যারা মিউজিক ভালোবাসে, যারা মিউজিক নিয়ে কথা বলতে চায়, মিউজিক নিয়ে কাজ করতে চায়, তাদের সবাইকে নিয়ে আসা হয়েছিল। 800টা এপিসোড হয়েছিল, তুমি বুঝতে পেরেছো? ভাবা যায়, হ্যাঁ 800টা এপিসোড। মানে এরকম হয়েছে এপিসোড যে ধরো কোনো একজন বড় ব্যক্তিত্বকে আনা হয়েছে, তার এপিসোডটা একটা এপিসোড হয়নি, হয়তো 2টো এপিসোড করে ছেড়ে দিয়েছি, পরে আবার একটা সিজনে নিয়ে এসেছি আর কি। আচ্ছা, এইভাবে। সো ওটা আমাদের খুব হেল্প করেছিল। 8,000 টাকা করে পেতাম পার এপিসোড, 6টা করে এপিসোড ডেলি শ্যুট করতাম, পরম পাগল হয়ে যেত। বাট আমাদের সবার জন্য ওটা তখন সেই সময় অক্সিজেনের মতো কাজ করেছিল। তো ওইটা দেখে, টেক এ ব্রেকের সাকসেস দেখে, তখন আমার কাছে একটা মানে আমার কাছে এসেছিলো, আমার মনে আছে SBF থেকে, যে তুমি সঙ্গীত বাংলা এসে গেছে তখন, যে তুমি আমাদের জন্য একটা টক শো করো। কী ধরনের টক শো করা যায়? বলে হ্যাঁ করা যায়, কী করা যায়? তখন আমরা একটা প্ল্যান করি, উইকেন্ডে উইথ রূপা গাঙ্গুলিকে নিয়ে। আচ্ছা, ইয়েস, রূপা গাঙ্গুলির বাড়িতেও এসেছিলাম, আমার মনে আছে, শ্রীকান্দা, মনিদা, আমরা সবাই করবো, প্ল্যানও হয়ে গেছিলো, বাট করা হয়নি আর কি। আচ্ছা আচ্ছা। তো তখন শ্রীকান্দারা কিন্তু আমাকে বলেছিল যে দেখো, তুমি তো এতগুলো টেলিফিল্ম করছো, এইসব করছো, তুমি খুব ভালো কাজ করো, তুমি আমাদের সঙ্গে ছবি করো। তখনই অফার করেছিল কিন্তু ইন দ্য ইয়ার 2006। আমি বললাম না না না, আমি সিনেমার লোক নই, আমি সিনেমা করবো না। আমি বলে চলে এসেছিলাম, যদি কোনো টেলিভিশন শো করেন আমাকে বলবেন, আমি করবো আর কি। এটাই ছিল। হ্যাঁ, তখন ওরকমই ছিল আর কি। তখন একটা টেলিফিল্ম করেছিলাম, আমার মনে আছে, তারার জন্য করেছিলাম, তারার শেষের দিকে একটা টেলিফিল্ম করেছিলাম, নাম হচ্ছে নিষাদ। তার সঙ্গে না, ওইটা করতে গিয়ে বৃষ্টি নেমে গেছিলো, খুব প্রচণ্ড বৃষ্টি, না সরি, তখনই তারার একটা টেলিফিল্ম করেছিলাম, সেটার নাম ছিল হচ্ছে সফর। হ্যাঁ, সফর বলে, ওটা পরমব্রত ছিল আর কি। তো করতে গিয়ে ওটা বৃষ্টি নেমে যায় মাঝপথে, তো আমরা সবাই ফিরে এসেছিলাম পুরো ইউনিটটা। এবার তারা আর একটা টেলিফিল্ম দিলে নিয়ে গিয়ে তাহলেই আমার পোষাবে, আদারওয়াইজ অনেক টাকা লস হয়ে যাবে, রাইট। তখন তারা আর টেলিফিল্ম করছে না, ডিসাইড করলো, আর আমাকে সফরটা দিতেও হবে, এটা কমিটমেন্টে রয়েছে। কি করব আমি বুঝতে পারছি না। দেখো কিভাবে মানুষ মানে সবকিছু চেঞ্জ হতে থাকে, কিভাবে তোমার ডেস্টিনি তৈরি হয়, কি ইন্টারেস্টিং। দেখো বলতে বলতেই মনে হচ্ছে আমার, যে আমি ভাবলাম যে সফর যখন করছি, আর একটা টেলিফিল্ম আমি নিজে করে নিয়ে আসি। আমি ঠিক বললাম ছন্দাদিকে যে তুমি দেখো, ভালো লাগলে পুশ করো, না হলে দেখে নেবো। গেলাম, না হলে পুষাতো না আর কি, করে আমি একটা টেলিফিল্ম সঙ্গে করে নিয়ে আসি, একছুট বলে। আচ্ছা, একছুট বলে একটা টেলিফিল্ম করে নিয়ে আসি, যেটাতে ছিল রুদ্র, শাগ্নিক, অনির্বাণ, এরকম ছিল আর কি, 3টে ছেলে বাড়ি অফিস পালিয়ে গিয়ে ওরা পাহাড়ে ঘুরতে যায় আর কি, সেই টেলিফিল্মটা আর কি। আচ্ছা, হ্যাঁ, সো নিয়ে আসি, সফরটা দিই, খুব ভালো লাগে। বাট আমি বললাম একছুট নাও, বলে যে না, আমাদের কোম্পানি আর টেলিফিল্ম করবে না, বা একটা কোম্পানিতে কোনো সমস্যা হচ্ছিল আর কি। তো আমি কি করব, বসে আছি, আমি লোককে টাকা দিতে হবে। আর তখন আমি টেলিফিল্ম থেকে পয়সা রোজগার করি না আর কি। সেটা বললে তুমি। হ্যাঁ, তখন হঠাৎ করে আমি ক্যাপসে এডিট করতাম আর কি, বালিগঞ্জে বাড়িতে। তো আমাকে হঠাৎ করে যিশুর বোন রাই আমাকে ফোন করলো, তুই কোথায়? আমি বললাম যে আমি ক্যাপসে বসে আছি। বলে তুই থাক, আমি আসছি, দাদা আসছে সঙ্গে করে। বললাম যে দাদা? বলে বুম্বাদা আসছে। তো বুম্বাদা দেখি হঠাৎ করে ক্যাপসে আসলো, পাশেই থাকে। বললাম হ্যাঁ দাদা বলুন। বলে তোমার একটা টেলিফিল্ম আছে না, তুমি বানিয়েছো একছুট, যেটা কেউ নিচ্ছে না, আমি টেলিফিল্মটা একটু দেখবো। বললাম তুমি দেখবে? বললো হ্যাঁ।
বসে ক্যাপসে বসে দেখলো, দেখে বললো বাহ খুব ভালো লেগেছে আমার, 1 মিনিট। ফোন করলো কাউকে, হ্যাঁ শোন কি এটা বলছে আর কি দূরে, তো দূরে কথা বলছে, আমি বুঝতে পারছি না, আমি রাগে জিজ্ঞেস হচ্ছে কী ব্যাপার বল, কী বুঝতে পারছি না, বল না বল কী হয়েছে বল। বললো যে দাদাই বলবে, চুপ কর না, তারা না তুই। তো বোমাদা আসলো, এসে বললো যে তুমি একটা কাজ করো তো, ঋতুর সঙ্গে গিয়ে দেখা করো। বললাম ঋতু? বললো যে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে গিয়ে দেখা করো, আমি বলে দিয়েছি। আমি বললাম বলে দিয়েছি মানে বুঝলাম না, বলো কি। তখন ওরা আইডিয়াসে টেলিফিল্ম করছিল জি এর জন্য, অনেকগুলো সিরিজ অফ টেলিফিল্ম করছিল আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, আইডিয়াস থেকে ঋতুদা আর বোম্বাদা মিলে ওরা প্রডিউস করছিল, রাইট হ্যাঁ রাইট। প্রচুর টেলিফিল্ম। তখন বললো যে আমরা এই টেলিফিল্মটা ভালো লেগেছে, আমরা নেব, কিন্তু আমাদের ডিউরেশন ওয়াইজ একটু ছোটো আছে, তো ঋতুকে আমি বলেছি, ঋতুকে আমি পাঠিয়ে দিচ্ছি ছবিটা, তুই আমাকে একটা সিডি করে দে, আমি তারপর তুই গিয়ে দেখা করে নে। তো পাঠিয়ে দিয়েছি, আমি গিয়ে ঋতুদার সঙ্গে দেখা করেছি। ঋতুদা বললো আমার খুব ভালো লেগেছে, তুই তো ওইখানটা শুটিং করেছিস যেখানে আমি তিতলি শুটিং করেছি, অ্যানওয়াল এইসব বললো। বললাম হ্যাঁ তুমি দেখেছো, আচ্ছা আচ্ছা কী করতে হবে বললো যে শোন আমাকে আর 10 মিনিট বাড়াতে হবে ছবিটা, না হলে আমি আমাদের স্লটের সঙ্গে ধরাতে পারবো না। তো কী করতে হবে, উনি একটা আইডিয়া দিলেন যে অফিসে, আমি তো পুরোটা পাহাড়ে করেছিলাম, তুই পাহাড়ে যাওয়ার আগের পার্টটা কর, একটা অফিসে সিকোয়েন্স কর, আর পুরো শ্যুটটা কর ইয়ের বাড়িতে, বোম্বার বাড়িতে। আচ্ছা মানে বোম্বাদার তখন বালিগঞ্জে ফাইটা, তখন প্রোডাকশন হাউস, ওই আচ্ছা। বাড়িতে আমি তখন শুটিংটা করি। যে টেলিফিল্মটা জি5, জিতে আসে, সরি জি5 বলছি, জি বাংলাতে আসে। হ্যাঁ টেলিফিল্মটার নাম ছিল এক ছুট, আচ্ছা, এবং টেলিফিল্মটা সব থেকে হাইস্ট রেটিং দিয়েছিল সেই সময় দাঁড়িয়ে, মানে 6 না 7 টিআরপি দিয়েছিল সেই সময় দাঁড়িয়ে। বাপরে, এটা বিরাট হ্যাঁ তখন TRP। অন্যান্য টিআরপি দিত 2, 2.5, 2.5 মানে এরকম, ওইটা 6 টিআরপি দিয়েছিল জার্নি। ওইটা দেখে জি ছিটকে যায়, তখন আমাকে ডেকে বলে যে তুমি কত টেলিফিল্ম করবে, করো তুমি আমাদের জন্য। তারপর ওদের জন্য 2-3টে করি, ওদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। ওরা বললো শোনা তুমি তো একটা টক শো করো না, টেক এ ব্রেক, তুমি আমাদের জন্য বড় কিছু করো। হ্যাঁ করতে পারি। তখনই মিরাক্কেল হয়, মিরাকেল তো একটা, মিরাক্কেল হয়ে যায়। হ্যাঁ মিরাকেল তো একটা মিরাকেলই হয়ে মিরাক্কেল যায়। মানে আমাদের মনে আছে মিরাক্কেল যখন শুরু করেছিলাম 0.2 ছিল আমাদের টিআরপি, ওয়ার্ল্ড কাপ ছিল, ফুটবল ওয়ার্ল্ড কাপ, সবাই বলেছিল কিচ্ছু হবে না, আমি বলেছিলাম হবে, এটাই হবে। তখন আমাদের উল্টো দিকে ছিল, আমার মনে আছে এখনো, খোঁজ খবর আর বন্যী শিকার, দুটো শো তো বিশাল বড় বড়, মানে হিউজ টিআরপি, আর আমরা কিছুতেই দাঁড়াতে পারছি না, আমরা অনেক ফরম্যাট নিয়ে এসেছি। তো আমি বলেছিলাম যে আমি হাইস্ট তো হবই, স্লট লিডার তো হবই। তো ওই মিরাক্কেল এসেছিল 16-17 টিআরপি দিয়েছিল একটা সময়। এরকম হয়েছিল যখন মিরাক্কেল শো চলতো সিজন 2-তে, তখন রাস্তায় লোক থাকতো। হ্যাঁ হ্যাঁ একদম একদম। দেন মিরাক্কেল করলাম, তারপর থেকে আরও মানে ডিভিডি করলাম, ডান্স বাংলা ডান্স, মিঠুন চক্রবর্তীকে নিয়ে। এই মিঠুন চক্রবর্তী ঘুরে আসলো আমার জীবনে, হ্যাঁ কিভাবে এইটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তো নিশ্চয়ই। মিঠুন চক্রবর্তী যাকে নাকি তুমি আইডলাইজ করছো, যার মতো জার্নি তোমার মানে ইন্সপায়ার্ড বাই দ্যাট পারসন, তার সঙ্গে ফার্স্ট মিটিংটা কিরকম ছিল? দেখো যখন আমি ডিভিডির কথা ভাবি, ডান্স বাংলা ডান্সের কথা, তখন ভাবা হলো যে কে হবে, মানে কে হবে জাজ। দেখো মিঠুন চক্রবর্তী থেকে ভালো আর কেউ হতে পারে না, একদম। ওকে খালি কনভিন্স করতে হবে। আমার মনে আছে তো জি থেকে প্ল্যান করে ওনাকে, উনি কলকাতায় আসছিলেন, আইটিসিতে ছিলেন, তো বললো যাও তুমি গিয়ে পুরো কনসেপ্টটা শোনাও। তো আমি আর শুভঙ্কর ছিল, শুভঙ্কর যে এখন ডিরেক্টর আর কি, ও ছিল তখন ইপি এর জি এর আর কি। আচ্ছা হ্যাঁ তো আমরা দুজন মিলে গেলাম, ওরও খুব ভালো লাগতো মিঠুন দাকে, ভীষণ পাগল আর কি। আমরা দুজন মিলে উঠছি লিফটে, হ্যাঁ মিঠুন দার সঙ্গে দেখা হবে, মানে ভাবাই যাচ্ছে না আজকের দিনটা আমাদের ইতিহাস হয়ে থাকবে। তো গেলাম মিঠুন দার সঙ্গে মিটিং করলাম, মিটিং করে সব বুঝলাম, ওনার খুব ভালো লাগলো। কিন্তু মিটিং করে যখন মিটিং করে বেরিয়ে আসলাম, তখন আমরা দুজন লিফটে দাঁড়িয়ে ঠিক অন্য কথাটা বললাম, এটাই মিঠুন চক্রবর্তী তো, এটাই মিঠুন চক্রবর্তী তো। মানে ও এতটাই ক্যাজুয়াল, এতটাই মানে কি বলবো, মিঠুন দাকে যারা পার্সোনালি এতটাই হাম্বল আর কি, হ্যাঁ দেখা করেছো জানে যে এতটাই রকবাজটা তো এখনো ভিতরে রয়েছে, মজা করতে ভালোবাসে, মানে মানে তুমি ভাবতেই হবে না যে তুমি কবে ওনার সঙ্গে, মানে প্রথমবার তুমি ওর সঙ্গে দেখা মনে হবে অনেকদিন ধরে চেনে। আমারও সেম এক্সপিরিয়েন্স করে এসে বলছি যে আমরা তো একটা অন্য কিছু ভেবে গেছিলাম। তো ওই মিঠুন দার সঙ্গে কাজ করা, তারপরে আস্তে আস্তে ওই যখন ওই সব করছি, তখন আমার কাছে প্রচুর টাকা পয়সা আসে, মানে তখন আমি হিট ডিরেক্টর, বুঝতে পেরেছো। তখন আমার একটা মাথায় ক্যারা চাপে যে আমি একটা বড় টেলিফিল্ম করব। তখন আমার প্রডিউসার ছিল রাজীব মেহরা, মানে মানে তোমার মিরাকেল এবং ডিভিডির। রাইট রাইট। তো আমি বললাম যে আমি একটা বড় টেলিফিল্ম করবো। তখন ওর কাছে অনেক ক্যামেরা রয়েছে, ডিজিটাল ক্যামেরা। সো আমি বললাম যে রাজীব দা, তোমার তো সব কাজ করছি, তুমি আমার একটা কাজ আমি একটা বড় মানে টেলিফিল্ম করবো, সেটা ছবি হিসেবে রিলিজ করতে পারো। বললো কী নাম?
বললাম টংলিং, লীলামণিদ্বারের টংলিং, ওটা আমার করার খুব ইচ্ছে ছিল আর কি। তো বললো ঠিক আছে চল কর, তুই কর না, করবি কর বলে শুরু করলো। তো আমি প্রি প্রোডাকশন করলাম, কাস্টিং ফাস্টিং হয়ে গেল, সব হয়ে গেল। করে 12 দিন পরে আমার শুটিং। আমার মনে হয় যে আমি ইয়েতে গেছিলাম, হালিশহরে গেছি। তো ফিরে এসেছি 12 দিন পর শুটিং। এসেছি যখন আমি রাজীবদার অফিসে ঢুকছি, দেখছি অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে, মানে কেমন যেন, মানে যেটা আমি চিনি সেটা নয়, কিছু একটা ফিশি লাগছে আর কি। তো আমি রুমের মধ্যে বসে আছি, কেউ আমার কাছে আসছে না, দেখি অনেক বাচ্চারা, যে বাচ্চাগুলো আমি অডিশন করেছি সেই বাচ্চাগুলো আসছে, অন্য লোকজন, আমার অ্যাসিস্ট্যান্ট যে সে অন্য ঘরে ঢুকে যাচ্ছে আর কি। কী হলো, কিছু একটা তো সামথিং ইজ রং আর কি, গন্ডগোল তো আছে। তো আমি বুঝতে পারছি না। তো রাজীবদাকে বললাম তুই কোথায় এসো। তখন আমার রাজীবদা এসে বললো যে শোন, তুই যে ছবিটা বানাচ্ছিস তোর পোস্টার রেখে থাকবে, মানে কাকে দেখে ছবিটা আসবে লোক দেখতে বল। তাই আমি বললাম বাচ্চাদেরকে দেখে। বলে বাচ্চাদের দেখে কেউ আসে ছবি দেখতে? এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে একটু আরও 2-3 বার। আমার মনে হলো যে রাজীবদা ঠিক কথা বলছে না, কোথাও একটা যেন আমাকে কিছু লোক আছে। বলে যা কাল দেখাবে। আমি বাড়ি গেলাম, আমার ঘুম হচ্ছে না একদম, মানে মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, মানে একটু ভারী ভারী লাগছে, বুকের ভিতরে ব্যথা করছে। আমি সকালবেলা রাজীবদাকে একটা ফোন করলাম, রাজীবদা তুমি কখন আছো, আমি আসছি, একটু দরকার আছে। তো আমি রাজীবদার কাছে আসলাম, বল কী বলছিস। আমি বললাম হ্যাঁ বলো কী বলছো। তাই আমি বললাম যে রাজীবদা আমি না ছবিটা করবো না। বললাম কারেক্ট ডিসিশন, একদম ঠিক ডিসিশন নিয়েছিস, এই সময় দাঁড়িয়ে তোর ছবি করা উচিত না, তুই একটা কাজ কর, তুই আরও রিয়েলিটি শো কর, আরও এই কর। তখন আমার কী যেন মনে হলো, আমি বাইরে বেরোলাম, আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, আমি টেনে বললাম যে কী হচ্ছে ভিতরে বলতো। বললো না ওই রাজীবদা একটা ছবি করছে, তার নাম হচ্ছে যে রিঙ্গোদা ছবিটা ডিরেক্ট করছে, ছবিটার নাম নীল রাজার দেশে, আচ্ছা বাচ্চাদেরকে নিয়ে। ওকে আলো আচ্ছা সেটা করছে, আমাকে বললেই হতো যে এটা করছি তাই করবো না। আমি বেরোলাম, সিঁড়ি দিয়ে নামছি, 16 আনা বাঙালি গানার নিচে, ওপরে ওদের অফিস ছিল, নামছি। নামতে খালি আমার একটা কথাই মনে হলো যে শ্রীকান্ত মহোদয় আমাকে বলেছিলেন যে কোনোদিন ছবি করতে চাইলে আমাকে ফোন করো। ওর নাম্বারটা আমার সেভ ছিল, ফোন করলাম ওকে, ও তখন হায়দ্রাবাদে। তা আমি বললাম শ্রীকান্ত আমি রাজ চক্রবর্তী বলছি। বললো হ্যাঁ বল। বললাম আপনার সঙ্গে দেখা করতে চাই। বললো যে আমি তো একটু বাইরে আছি, তুই একটা কাজে 6 তারিখে 6 অফ কিছু একটা ছিল আর কি। আমি বললাম ঠিক আছে, 6 তারিখে গেলাম। আমি বললাম একটা ছবি করতে চাই। বললো কী গল্প আছে বল। তখন আমার কি মনে হলো, আমি বললাম যে তখন না ওই আমাদের এখানে রেজওয়ানু প্রিয়াঙ্কার ওই ঘটনাগুলো হচ্ছে 2007 সালের এন্ডের দিকে আর কি। আমি বললাম এরকম একটা লাভ স্টোরি, এমন কিছু কি যেন, আমি রাস্তায় যেতে তো ওই পোস্টারগুলো বা ওইগুলো দেখছিলাম আর কি। হ্যাঁ তখন ওটা একটা খবর ছিল। তখন বললো বাহ খুব ভালো আইডিয়া, কাস্টিং কে হবে। ভালো নতুন, কিন্তু তাদের আমি বললাম নতুন, ভরসা করো। কি জানি ওর মনে হয়েছিল আমাকে ভরসা করা যায় অ্যান্ড অল। দেন চিরদিন তুমি যে আমার হয়, সুপার ডুপার হিট হয়, দেন তারপরে তো আর ব্যাক টু ব্যাক। এখানেই আমি এই পয়েন্টটাতে আসতে চাই। এবার চিরদিনে তোমার জার্নিটা তো বুঝলাম, চিরদিনে তুমি যে আমার অবধি তুমি এলে, এবং নট অনলি এলে তুমি, তারপর চিরদিনে তুমি যে আমার হিট হলো, এবং তুমি মানে যাকে বলে ডিরেক্টর হিসেবে এত সেলিব্রেটেড, কমার্শিয়াল ছবির ডিরেক্টর এত সেলিব্রেটেড এর আগে হতে দেখিনি আমরা। সবাই রাজ চক্রবর্তীর সিনেমা হিসাবে চেনে চিরদিনে তুমি যে আমারকে। একটা পয়েন্ট হয়েছিল, একটা জিনিস তৈরি হয়েছিল যে রাজ চক্রবর্তীর নামটা অ্যাজ এ সেলিব্রিটি তৈরি হয়ে গেছিলো। এবার আমাকে বলো যে এই যে প্রথম দিন তুমি সিনেমাটা তো বানিয়ে ফেলার পর সিনেমাটা রিলিজ হলো। এবার এই রিলিজ হওয়ার দিন থেকে একটা রাজ চক্রবর্তী হয়ে ওঠা, এই যে এত বড় হিট হয়ে যাওয়া, এটা তো একটা জার্নি, তো একটা ছোট হলেও একটা জার্নি। তো এই সময় তোমার ভেতরে ঠিক কি চলছিল, মানে তুমি কি করে বুঝতে পারছিলে যে? তোমাকে অনেস্টলি বলবো, আমার ভেতরে কিচ্ছু চলছিল না। আচ্ছা, কিচ্ছু চলছিল না, আমার ভেতরে একটা জেদ চলছিল যে আমাকে ওই সিনেমাটা করতে চেয়েছিলাম, আমাকে বলেছিল না তুমি রিয়েলিটি শোই করো। আর আমি যখন ছবিটা করছিলাম তখন আমাকে অনেকে এসে, মানে আমি তাদের নাম নেব না, আমার টেকনিশিয়ান থেকে আরম্ভ করে সবাই আমাকে খুব ডিসকারেজ করছিল যে সিনেমা এইভাবে বানায় না, এটা টেলিফিল্ম নয়, এটা টেলিভিশন নয়, সব শটের পরে এসে বলছিল। সো আমার ওটা মনে হচ্ছিল যে এরা একদিন এসে বলবে যে বাহ ক্যা শট লিয়া। এটা আমার জেদ চলছিল। আমার মনে হচ্ছিল যেন কাজ করতে করতে আমি একটা নেশার মধ্যে ঢুকে গেছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি মন দিয়ে, আমি ভালোবেসে কাজ করি এবং ওটার মধ্যেই থাকি, আমার কোনো ফাঁকিবাজি থাকে না। এবং আমার মনে হচ্ছিলো যে ছবিটা ওয়ার্ক করবে। বিশ্বাস করো, আমি তাহলে আরেকটু পিছিয়ে গিয়ে গল্পটা বলি তাহলে সুবিধা হবে। যখন রিলিজ আসে, তখন আমার ছবিটা রিলিজ করা হয়েছিল রমজান মাসের ঠিক
মাসে আর কি, মানে 15ই আগস্ট ছিল আর কি 2008 সালে, রমজান মাস পড়ছে যাচ্ছিল, মানে রমজান মাসে নর্মালি ছবি রিলিজ করে না। আর আমাদের যেহেতু কমার্শিয়াল মেন স্ট্রিম সিনেমা ছিল, করে না। আর তখন আমাদের সিনেমা হলের সংখ্যা একদম কমে গেছিলো। তখন আমাকে বলছিল, আমি বললাম পুজোতে করো। বললো না না, পুজোতে বড় ছবি রিলিজ করতে হবে, বড় অ্যাক্টার্সদের ছবি রিলিজ করতে হবে। তখন আমি বললাম যে আরে করে তো দেখো। তো বললো না, খুব ঝগড়া হতো আমার মনে আছে এখনও। তখন বললো যে না, কটা হলে রিলিজ করবে? বললো 12টা। আর সব এক্সিবিটাররা सिकंदर সে বলেছিল যে ये नहीं चलेगा ये फिल्म, दादा ये क्या बनाया, ये तो नहीं, नया एक लड़का कि टेलीविज़न का एक लड़का लड़की लेके आ गया आपने, ये फिल्म नहीं चलेगा। हम लोग चलेगा, ये फिल्म ही चलेगा। মানে আমার রোজ ঝগড়া। আমি একদিন মনে আছে এত ঝগড়া হয়েছে, सिकंदर का टेक्स्ट করেছি, सिकंदर ये फिल्म नहीं चला तो मैं हालिशहर जाके एक मुदी खाना का दुकान खोल लूँगा और वहीं पे मेरा बिजनेस चलेगा और मैं कभी फिल्म लाइन पे नहीं आऊँगा। तो बोले तेरा कॉन्फिडेंस पे मुझे अच्छा लगता है, मैं तेरा कॉन्फिडेंस पे चलूँगा। তো আমার তারপরে 12টা হলে রিলিজ করেছিল, আমার মনে আছে রমজান মাস। ফার্স্ট ডে রিলিজ হলো, কালেকশন ছিল অ্যাভারেজ, কম আর কি। সেকেন্ড ডে হাউসফুল, থার্ড ডে হাউসফুল, ফোর্থ ডে হাউসফুল, ফার্স্ট উইক কালেকশন সব হাউসফুল। 12টা হল ছিল, সেকেন্ড উইকে করা হলো 36টা হল। সেকেন্ড উইক অ্যাডভান্স বুকিংয়ে হাউসফুল। যত সিনেমা হল ছিল খুলে দেওয়া হলো, যে কোনো তোমার হচ্ছে কী বলবো ভিডিও হল করে দেওয়া ছিল, কোনোকে সিনেমা হল করে দেওয়া হলো। রাতারাতি 70টা সিনেমা হল চালানো হলো, হাউসফুল। 100টা করা হলো, হাউসফুল। 250টা সিনেমা হল, হাউসফুল। 26 উইক হাউসফুল, 26 উইক হাউসফুল। তখন আমি বললাম, মানে সবাই এক্সাইটেড ন্যাচারালি তখন গান থেকে আরম্ভ করে, এবং ইন্ডাস্ট্রির মধ্যেও একটা হচ্ছিলো যে কী এমন সিনেমা এসেছে যাতে সব হাউসফুল চলে যাচ্ছে। সবাই বড় বড় মানে যারা ফিল্ম মেকার তারা কলকাতা, তারা দেখতে গেল, দেখে বললো যে, তারা রিয়্যাক্ট করলো, আমি জানি যে এটা কোনো সিনেমায় নয়, আর এটাই যদি সিনেমার ভবিষ্যৎ হয় তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি শেষ। এই কথাটাও বললেন আর কি। আমি তো ওইগুলোতে রিয়্যাক্ট করলাম না, কারণ আমি জানি না, যারা বড় বলছে তারা আমার আইডল আর কি। সো আমি কথা বললাম না। তো এই হলো সুপারহিট। তারপরে সিনেমা চ্যালেঞ্জ, সুপার ডুপার হিট, তারপরে প্রেম আমার সুপার ডুপার হিট, মানে এরকম চলেছে আর কি। এবার এই যে তুমি হিট হয়ে গেলে, এবার এটা কিন্তু আমি হিট করিনি, মানে হিট হয়েছে। আমার একটাই জেদ ছিল যে আমি যেটা করব মন দিয়ে করব, বিশ্বাস থেকে করব, ভালোবেসে করব। আর ওই গল্পগুলো না আমার কোথায় কানেক্ট করতো। আর আমি মফস্বল থেকে বড় হয়ে আসা ছেলে, আর আমি ট্রেনে করে আসা, থিয়েটার করা, সব বাসে ট্রেনে চড়া, এবং সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের মতো থাকা। আমি তো সোনার চামচ নিয়ে মুখে জন্মাইনি আর কি। আমি তো মানে সারাক্ষণ তোমার ট্রুফো, গদার, ফেলিনি, কাপ চাইনি। ফলে আমার সুবিধা হয়েছে কি, আমার এখানে সুবিধা হয়েছে যে আমার মনে হয়েছে যে আমি কিছু জানি না, আমাকে প্রত্যেকটা জিনিস শিখেই আমাকে প্রুভ করতে হবে। সো আমি এটা জানি, আমি এটা দেখেছি। তখন কিন্তু আমি মানে আমাদের যে ওখানে সিনে ক্লাবগুলো যেগুলো ছিল, সেখানে বসে সিনেমা দেখি, ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা দেখতে আসি। আমি কিন্তু তখন মানে সব রেক্টোগুলো দেখা হয়ে গেছে, কিন্তু আমি কোনোদিন ভাবিনি এটা যেন আমার মাথার উপর দিয়ে না চলে যায়, এটা আমাকে যেন গ্রাস না করে ফেলে। হ্যাঁ, ওইগুলো আমার মধ্যে কাজ করতো তখন। একটা জিনিস যে আমি কি জানি ইম্পর্টেন্ট নয়, মানে আমি কি জানি সেটা ইম্পর্টেন্ট নয়, আমি কি জানি না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি যেটা জানি না আমি সেটা জানবো। তুমি বিশ্বাস করো, চিরদিনই যখন করেছি, আমি সেলুলাইটে শ্যুট করেছি, তার আগে কোনোদিন আমি শট নেওয়ার আগেও অবধি, যেদিনকে আমি ফার্স্ট আমার পুজোটা হয়েছিল মহরত, তার আগেও অবধি আমি সিনেমার ক্যামেরাটা কোনোদিন দেখিনি, মানে সেলুলয়েড ক্যামেরাটা অবধি আমি দেখিনি কোনো দিন। সো ওটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। মানে ধরো আমি সেলুলয়েড ক্যামেরায় শ্যুট হয়েছে, আমি ছিলাম, কিন্তু আমি ক্যামেরাটা কোথায় আছে আমি দেখিনি, কারণ আমি স্বপন শাহর ছবিতে জুনিয়র আর্টিস্টের রোল করতাম, কারণ আমার বাড়ি ভাড়া দিতে হতো তাই। সো আমার কাছে ওটা ম্যাটার না। আমার কাছে সবসময় একটা জিনিসই মনে হয়, আমি সবাইকে এখনও বলি যে তুমি কি জানো ভুলে যাও, তুমি কি জানো না সেটা মাথায় রাখো, এবং সেটা নিয়ে প্রতিদিন নিজেকে আপগ্রেড করো আর কি। আর এখন তো আরও ইয়ে দিই, যে মোবাইল দেখিয়ে, যে আজকে যে মোবাইলটা তোমার কাছে আছে, কালকে সকালে উঠে দেখবে বলে সফটওয়্যার এত বা এত আপগ্রেড করো। সো তুমি যতক্ষণ আপগ্রেড করতে পারবে ততক্ষণই তুমি এক্সিস্ট করবে। যখন আপগ্রেড করবে না, তখন দেখবে হ্যাং করে যাবে। তখন তুমি নর্মালি, আমরা বাঙালিরা কী করে থাকি, অন্যকে ব্লেম করি, এইটার জন্য, ওর জন্য এটা হয়নি, ওটার জন্য এটা হয়নি। এটা ভাবছি না যে আমি তো ওইটার মতো, এই সময়টা আজকের দিনের মতো হতে পারলাম না। এই তোমার এই কথাটা শুনে আমার একটা নিজের জিনিস মনে হলো, শেয়ার করেছি প্লিজ। আমি যখন একটা সময় ছিল, বেশি কথা বলছি একদম না, তুমি পারফেক্ট, একদম পারফেক্ট কথা বলছো, যেটা বলার, যেটা শোনার আমার সেটাই বলছো। আমার একটা সময় হয়েছিল যখন না, একটা সময় ছিল যখন আমি প্রডিউসারদের কাছে গেছি, প্রডিউসাররা আমাকে বলেছেন না, হবে না। আজকের দিনে দাঁড়িয়ে
যখন ফিরে গিয়ে দেখি না, তখন আমার মনে হয় সেই সময়টায় ওই যে রিজেকশনগুলো, ওটা যদি না থাকতো আমার জীবনে, তাহলে আমি আজকে কেন, মানে এখন যে এই যে জার্নিটায় চলছি, এই জার্নিটাই থেমে যেত। রিজেকশন তো সাকসেসের একটা বড় পার্ট। বড় তোমার জীবনে part। রিজেকশন না থাকলে তুমি বড়ই হতে পারবে না। এবং তোমার এই পুরো জার্নিটা শুনে আরো আরো একবার করে না ভেতরটা ইন্সপিরেশন পেলো যে জার্নিটাই আসল। জার্নিটাই আমি ধরো আজকে অনেকে ভাবছে আমি রাজ চক্রবর্তী এখানে বসে আছি, অনেক বড় বড় কথা বলছি, কিন্তু তুমি জানো আজকেও দাঁড়িয়ে আমাকে ভাবতে হচ্ছে কালকের কথা, যে কালকে যে কাজটা করবো সেটা যেন কালকের থেকেও ভালো হয়। মানে কি করে ফেলেছি সেটা ইম্পর্টেন্ট নয়, কটা চিরদিনই করেছি, কটা সুপারহিট দিয়েছি, এসব ভেবে লাভ নেই। কি করতে পারবো আগামী দিন, কি করলে মানুষ হলে ঢুকবে, বা কি করলে মানে দর্শক আমার কাজটা দেখবে। অনেক আপডেট করতে হবে। সারা পৃথিবীতে এত আপগ্রেড হয়ে গেছে সব কিছু, আমরা অনেক পিছিয়ে ছিলাম। আপগ্রেড করতে হবে। আর আমরা বাঙালির তো একটু কুড়ে, আপনি ভীষণ আচ্ছা দেখি কালকে দেখবো, আচ্ছা পরশু দেখবো, আরে দেখে নেবো খুনি, আরে জানি তো, আরে দূর হবে তো আড্ডা, মানে আমরা বন্ধুদের বাড়িতে আড্ডা মারতে বসে এত কথা বলে ফেলি, হ্যাঁ অন্যকে নিয়ে এত সমালোচনা করে ফেলি, ফলে আমি নিজেকে লুকিয়ে ফেলি তার মাঝখানে। ওটা ইম্পর্টেন্ট। আর তুমি যেটা বলছো সেটা খুব ইম্পর্টেন্ট। আমি তো মনে করি যে এত ফেলিওর দেখেছি, এত আপ অ্যান্ড ডাউন দেখেছি, এত চ্যালেঞ্জ নিতে হয়েছে, আজকে দাঁড়িয়েও চ্যালেঞ্জ নিতে হয়েছে। আমি যখন আবার প্রলয় করেছি, আমার কাছে তার আগে অনেক আগে ওয়েব সিরিজ এসছে, আমি বলেছি না আমি করলে এরকমই একটা ওয়েব সিরিজ করবো যেটা নিয়ে কথা হবে, যেটা নিয়ে টক অফ দ্য টাউন হবে, মানে যেটা আমি করবো সেটা নিয়ে কথা হবে, সেটা মানুষের মনে ঢুকবে। আমি যতক্ষণ না নিজে বুঝতে পারবো যেটা হচ্ছে, ততক্ষণ আমি তো করতে পারবো না। ঠিক। কালকে দুটো পয়সা আছে বলেই আমাকে এটা করতে হবে, নট নেসেসারি। এটা যদি আমার ওয়েব সিরিজের প্রথম কাজ হয়, ওটা দিয়ে আমার পথ চলা শুরু হয়, তাহলে সেই কাজটা তো ভালো করতে হবে। এই যে লং ফর্ম কেউ দেয়নি কাজ আমাকে, কিসে প্রলয় করা ওয়েব সিরিজের জন্য আমাকে এসে বলেছে তুমি এরম কাজ করো, ওরম কাজ করো, তাহলেই তুমি করো। আমি বলেছি না আমি করবো না, বসে থাকবো, আমি কাজ করিনি। প্রথম অনিন্দিতা দিয়ে যে জি5-এর হেড করছেন, ও এসে বললো যে আমি রাজ চক্রবর্তীকেই চাই। আমি তাই আরো উজাড় করে দিলাম যে নাও রাজ চক্রবর্তী কি জানে, রাইট। তাই আবার প্রলয় সুপার ডুপার হিট হয়েছে অল ওভার ইন্ডিয়াতে বলো, সব জায়গায় একদম। মানে বিজনেস ওয়াইজ বিজনেস ওয়াইজ, দর্শকদের রিয়াকশন ওয়াইজ, মানুষের সেলিব্রেশন ওয়াইজ, সব দিক দিয়ে আবার প্রলয় আবার ওই জিনিসটা করেছে। আমার বক্তব্য হচ্ছে দেখো, আমি যেটা পারি আমি সেটাই করব, আমি যেটা পারি না আমি সেটা করবো না। আমি যদি এন্টারটেন করতে পারি তো আমি এন্টারটেনই করবো। আমি সিরিয়াস ছবি বানাতে পারি না, আমি নিজে সিরিয়াস নই, আমি ভীষণ চঞ্চল একজন। আমি ছোটবেলা থেকে ডেভিড ধাওয়ান, আমার বলিউড দেখে বড় হয়েছি, এখনও মানে বোর লাগলে আমি মজার সিনেমা দেখে নিই একটা, আর কি মন ভালো হয়ে যায়। আমি তো এরকম, আমাকে কি করে তুমি একটা তাহলে বাবু, আমি পারবো না তো। আমার অ্যাওয়ার্ড চাই না, আমি মানুষের মনে থাকতে চাই, আমার কাজ মানুষের মনে থাকুক, এটা আমি চাই, ওটাই আমার নেশা। আমি ইন্টেলেকচুয়াল নই, আমি সিরিয়াস ডিসকাশন করতে চাই না। ইয়েস, সিরিয়াস ডিসকাশন ইন দ্য সেন্স আমাকে যে কাজ ডিসকাশনটা করলে অনেক উপকার হবে সেটা আমি করতে রাজি আছি, যে কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে রাজি আছি, কিন্তু সিনেমা তো আমার জন্য এন্টারটেনমেন্ট ছাড়ার কিছু নয়। তুমি কি মানে তাহলে কি তুমি তোমার মধ্যে রাজ চক্রবর্তীর যে দর্শকটা, ওইটার জন্যই কি সিনেমাটা বানাও? একদমই তাই, একদমই তাই। আমি যদি যে কাজটা করতে করতে আমি নিজের চোখে জল আসবে না, আমি হাসবো না, আমি নিজে মনে হচ্ছে যে ক্যারেক্টারটার মধ্যে ঢুকে যাচ্ছি, হ্যাঁ আমি ওটা না করতে পারলে তো আমি করতে পারবো না। আমি তো আমার ছবিতে ছোট থেকে বড় যে কোনো ক্যারেক্টার তুমি দেখবে জীবন্ত থাকে, তুমি মনে রাখবে আর কি। সেটা কি বেসিক্যালি প্রত্যেকটা আমি নিজেকে দেখতে পাই। আমার থিয়েটার করার কথা, আমি তো অ্যাক্টিং করতাম ওখানে, আমি অ্যাক্টার তো হলাম না, আমি অ্যাক্টার তো হব না। সো আমি অ্যাক্টিং করি আমার অভিনেতাদের মধ্যে দিয়ে আর কি। আর আমার ভীষণ ভালো লাগে একদম যারা একদম নতুন কাজ করতে চায়, কিন্তু ডেডিকেটেড হতে হবে। মানে কালকেই আমার অফিসের সামনে এসে বলে আমি দাদা নতুন, আমার কাছে আছে নিন। তুমি 1 ঘন্টা কথা বললেই বুঝতে পারবে যে ওর মধ্যে কি আছে। একদম তাই। হ্যাঁ, ওটা ইমপ্রেস করতে হবে, তোমার দায়িত্ব ওইটুকুনি। তারপরেরটা আমার, আমি ঠিক তাকে নিয়ে কাজ করে নেবো। হ্যাঁ, এবং প্রচুর নতুনদের সঙ্গে কাজ করেছি, একদম, এবং প্রচুর নতুনদের সঙ্গে কাজ করেছো, এবং তুমি প্রচুর নতুনদের তোমার সঙ্গে কাজ করারও সুযোগ দিয়েছো। আমি বলছি কেউ কোনোদিন আজ অব্দি কেউ কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ডিরেক্টর হিসেবে প্রমোট করেনি, আমি লঞ্চ করেছো। হ্যাঁ, অভিমন্যুকে করেছি, মৃদুলাকে করেছি। আমার এই মুহূর্তে 9 থেকে 10খানা অ্যাসিস্ট্যান্ট আমার, যারা এই মুহূর্তে ফিল্ডে ডিরেক্টর হিসেবে কাজ করে। কারেক্ট। অ্যাক্টর অ্যাক্ট্রেস হোক, মিউজিক ডিরেক্টর হোক,
বা একজন ক্যামেরাম্যান হোক, এডিটার হোক, টেকনিশিয়ান, সবাই। আমার মনে হয় যে আমার মনে হয়েছে যে আমি নিজে যেহেতু এই সুযোগটা করে নিতে হয়েছে এবং আমি পেরেছি, অনেককে যদি এই সুযোগটা দেওয়া যায় তাহলে হয়তো আরো ভালো কাজ হবে। আমরা দিই না, এটা তো প্রবলেম। কার মধ্যে কি, তোমার মধ্যে কি আছে সেটা আমি কি করে বুঝবো? তোমাকে সুযোগ দিতে হবে। ঠিক, একদম এইভাবেই আমার জার্নি, আর এইভাবেই আমার জার্নি চলবে। তাতে কখনো প্রশংসিত হব, কখনো সমালোচিত হব, আর সমালোচনা আমার হ্যাঁ, আমি এটাও জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তোমাকে। ধরো সব সময় তোমার কাছে যেরকম ভাবে লোকে ভালোবেসেছে পাগলের মতো, এরকমও তো সময় গেছে যে অত ভালোবাসা পাওনি। কিছু এসে নেই। ওই ভালোবাসাটা আমি যা এত ভালোবাসা পেয়েছি, ওই কয়েকজন মানে হাতে গুনে তাদের ভালোবাসা পাইনি বলে আমার মন খারাপ হয়নি। হ্যাঁ, যদি আমার কেউ সমালোচনা করেছে, এটা মনে হয়েছে যে কেন সমালোচনা করেছে সেটাও বোঝার চেষ্টা করেছি। তার পার্সপেক্টিভটা বোঝাটাও খুব ইম্পর্টেন্ট। আমি যদি আমার কাজের মধ্যে তার ভাবনাটা যদি একটু কোনোভাবে ইনকর্পোরেট করতে পারি, যদি সে কনস্ট্রাকটিভ হয়। ধর কেউ একটা সমালোচনা করছো, তুমি আমার সমালোচনা করছো বা আমার কাজের সমালোচনা করছো, আমি তো বুঝতে পারবো যে তুমি কি বলতে চাইছো। ঠিক, সেটা যদি কনস্ট্রাকটিভ হয়, আমি অবভিয়াসলি সেটাকে অ্যাকসেপ্ট করি এবং আমি সেটাকে চেঞ্জ করার চেষ্টা করি। সেখান থেকেও আমার অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে আর কি। আবার অনেকে আছে যে রাগ করে করে, অভিমান করে করে, বা আমাকে পছন্দ করে না বলে করে। অনেকে আছে যেমন আমি দেখেছি যে খুব বাজে বাজে কথা বলে, মানে আমার মনে হয় যে তারা কাউকেই ভালো কথা বলতে পারে, নিজে খুব ফ্রাস্ট্রেটেড। মানে সমালোচনা করা ভালো, কিন্তু সমালোচনার করার জন্য একটা পড়াশোনা দরকার, একটা শিল্পী সত্তা দরকার আমি মনে করি। সো সেগুলো তো বুঝতে পারবো এতটা জার্নির মধ্যে আর কি। কিন্তু আমার কখনো খারাপ লাগে না। সমালোচনা একটা পার্ট অফ লাইফ আর কি, এটা থাকবে আর কি। সবাই যদি তোমাকে ভালো বলে না, তুমি না দেখবে তোমার অহংকার হয়ে যাওয়ার চান্সেস থাকবে আর কি। তুমি আমাকে একটা কথা বলো, এই যে রাজ চক্রবর্তী হিসেবে, মানে এখন তুমি জানো যে তুমি একজন পরিচিত বিখ্যাত মানুষ, মানে ডিরেক্টর হিসেবে। সবাই তো এটা পায় না। আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আমার এক পরিচিত ডিওপি, নাম বলছি না, সে আমাকে একদিন বলছে রাজদাকে নিয়ে শ্যুট করা একটা স্টারকে শ্যুট করার চেয়ে বেশি চাপ মফস্বলে রাজদাকে দেখে ভিড় হয়ে যায়। তো এই ব্যাপারটা তো আছে তোমার মধ্যে। এইটা আমার কাজ আমাকে করেছে একদম, এটা প্রেমের সিনেমা করেছি, তাই হয়তো এটা হয়েছে। এবং তোমাকে কোথাও একটা লোকে না কানেক্ট করেছে অ্যাজ এ স্টোরি টেলার। আমার ধারণা, এটা আমার বিশ্বাস, যে তোমার গল্পটার সঙ্গে না তোমাকে খুঁজে পেয়েছে গল্পটার মধ্যে দিয়ে। তুমি যেরকম বললে যে তুমি ভালোবেসে কাজটা করেছো, আমার মনে হয় সেই ভালোবাসার জন্যই তুমিও সেই ভালোবাসাটা পেয়েছো। দর্শক দেখো সব বুঝতে পারে। একদম একদম, দর্শকের থেকে ইন্টেলিজেন্ট আর কেউ নয়। আমরা যতই ভাবি আমরা ইন্টেলিজেন্ট, দর্শকের থেকে ইন্টেলিজেন্ট কেউ নয়। দর্শক ডিসঅনেস্টিটাও দেখে ফেলে, দর্শক মিথ্যে কথাটাও বুঝে যায়, একদম সব বুঝে যায়। একদম তাই। ফেক, আমার মনে হয় ফেক না হওয়াই বেটার। তুমি যেটা জানো সেটা জানো, যেটা জানো না সেটা জানো না। কিন্তু এই চারিদিকে যে এত ফেক লোক দেখতে পাই রাজ, চারিদিকে প্রচুর ফেক লোক আছে, তুমিও নিশ্চয়ই দেখো। এত ফেক লোকজন হয়ে যাচ্ছে কেন, মানে চারিদিকে এত? আমাদের ইন্ডাস্ট্রিটা ভীষণ ছোট, আমাদের জায়গাটা ভীষণ ছোট, যার জন্য ফেক হতে বাধ্য হচ্ছে। মানে ধরো একজন সত্যি সত্যি, মানে একটা অন্য আসপেক্ট থেকে বলছি, যে একজন সত্যি সত্যি খুব ট্যালেন্টেড একটা ছেলে বা একটা মেয়ে, যে হয়তো অনেক বড় হতে পারতো, তার হয়তো সে নিজেকে এক্সপ্লোর করতে পারছে না, তাই না সে, তার একটা রাগ তৈরি হচ্ছে ভেতরে। এবং তার থেকে যখনই কম পড়াশুনো জানা বা কম জানা মানুষ সাকসেস বেশি পাচ্ছে, তাকে অনেক বেশি হয়তো সে হেট করছে, এবং সেই হেট্রেটটা দেখাতে গিয়ে ফেকনেসটা তৈরি হচ্ছে। বম্বেতে কি হচ্ছে না, এত কাজের অপরচুনিটি। আমাদের ইন্ডাস্ট্রি বড় না। আগে আমি 60 দিন 70 দিন ছবি শুটিং করেছি, আজকে 11 দিন 12 দিনের ছবি শুটিং হচ্ছে। ইন্ডাস্ট্রি বড় হচ্ছে না ছোট হচ্ছে? আর যত ছোট হচ্ছে তত কাজের অপরচুনিটি কমে যাচ্ছে। যত ছোট হচ্ছে তত কাজের অপরচুনিটি কমে যাচ্ছে। একটা পড়াশুনো জানা একটা ছেলে বা একটি মেয়ে, কে আমি নতুন জেনারেশনের ফিল্ম মেকারই দেখতে পাচ্ছি না। কোথায় আসা উচিত? অবশ্যই আসা উচিত, এবং আমি বলছি মাটিতে পা রেখে আসা উচিত। একদম। আসলো, প্রথম কাজটা হয়তো অনেক সাকসেস পেলো, তারপরের কাজ থেকে আর তাকে পাওয়া যাচ্ছে না। কেন? কারণ তার সাকসেসটা তার মাথা ঘুরিয়ে দিচ্ছে। এখানে সাকসেস বলে কিচ্ছু নেই। রোজ তোমাকে সাকসেস হতে হবে, তাহলেই তুমি গিয়ে বা তোমার কাজকে তুমি প্রপার জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবে। সাকসেস তোমার কাজ হতে পারে, তুমি নও। আমি তো অলওয়েজ মনে করি যে আমি সেলিব্রিটি নই, আমার কাজ সেলিব্রিটি। আর যতদিন আমি কাজকে সেলিব্রিটি করে যাব, ততদিন আমি, আর কাজের মধ্যে দিয়ে যত সেলিব্রেট করব, ততদিন আমিও টিকে থাকবো। তোমার কোনদিন অহংকার হয়নি, মানে কোনোভাবেই আসেনি না অহংকার? আমার ধারণা কি বলতো, আমার তোমার সঙ্গে কথা বলেও এখন যেটা মনে হলো, তুমি আসলে না খুব অরিজিনাল থেকে গেছো, অরিজিনালি মানুষটাই অরিজিনাল তুমি, এটাই আমার মনে হলো। কারণ তোমার যে জার্নিটা, ওই জার্নিটা তোমাকে ফেক হতে দেবে না।
হ্যাঁ, অ্যাকচুয়ালি জার্নিটা এমন না, আর প্রতিদিন এত কষ্টের, মানে আজও দাঁড়িয়ে তোমাকে মানে লড়াই করে যেতে হয়, এবং স্ট্রাগল ছাড়া তুমি বড় হতে পারবে না। তোমাকে নতুন সাবজেক্ট চুজ করতে হবে, সেটাকে শ্যুট করতে হবে, সেটাকে রিলিজ করতে হবে, সেটাকে মানুষকে ভালো লাগাতে হবে, ভালো না লাগলে আবার ব্যাক টু প্যাভিলিয়ন, আবার নতুন করে শুরু করতে হবে। একদম। সো তুমি অহংকারটা করবে কোথা থেকে? কোথা থেকে করবো, মানে বুঝতেই পারি না। আর আমার মনে হয় যে তুমি মানুষের সঙ্গে কথা বলা দরকার, সবার সঙ্গে কথা বলো। হেসে কথা বলতে তোমার পয়সা লাগে না, আর তুমি যদি মানুষের সঙ্গে কথা বলো না, অনেক কিছু শিখবে। কে জানে যে আমার সামনের মানুষটা যে বসে আছে সে আমার থেকে অনেক বেশি জানে, দুটো কথা বললেই চারটে এমন জিনিস বললো যেটা তোমাকে শেখাতে পারে আর কি। একদম একদম আমার এই পডকাস্ট করার কারণটাই হলো শেখা, জানো তো। এক্স্যাক্টলি। এর চেয়ে দেখো, আমিও গল্প বলার চেষ্টা করব, মানে আমারও কাজ, আমি ফিল্ম মেকারই প্রধানত। আমি দেখেছি যে এর চেয়ে ভালো, অনেকে জিজ্ঞেস করে তুমি পডকাস্ট কেন করছো। আমার একটাই কারণ, সেটা হলো আমার না, এই যে তোমার জীবনটা আমি শুনলাম, আমার কাছে একটা সিনেমার মতো, কিন্তু এটা তুমি সেটার হিরো, আমার কাছে এটা একটা সিনেমার মতো। এবার এই সিনেমা দেখলে মানুষের মধ্যে একটা ইমোশন তৈরি হতো, একদম তাই। এত গল্প শুনলে আমার যে ভেতরের গল্প বলি এটা, সেটা তো আরো বলিষ্ঠ হচ্ছে, তার শক্তিশালী হচ্ছে তো আরো। হ্যাঁ, ওর জন্য কি হয়, আমরা আগে প্রচুর বই পড়তাম, হ্যাঁ এখন বই পড়ার চর্চাটা চলে গেছে। একদম সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ স্ক্রল করে যাচ্ছে, রিল দেখে যাচ্ছে। একদম ফলে রিল থেকে তো তুমি কিছু শিখবে না, একদমই নয়। না তুমি ডিরেক্টর হতে পারবে না, এমন কিছু তুমি ওখান থেকে শিখবে যেটা তোমাকে ভবিষ্যতে বড় করতে পারে বা Correct. তোমাকে এগিয়ে দিতে পারে আর কি। একটু পড়াশুনো করতে হবে, আমার মনে হয় পড়াশুনো করা দরকার, মানুষের সঙ্গে কথা বলা দরকার, অনেক কিছু ফলো করা দরকার। অনেক কিছু আছে আমাদের সোশ্যাল মিডিয়াতেই, এমন অনেক কিছু আছে যেগুলো ফলো করলেও তোমার অনেক অনেক আপগ্রেডেশন হবে আর কি। একদমই। এবার তোমার আরেকটু পার্সোনাল একটা স্পেসের কথা জিজ্ঞেস করি। বলো। বাবা হওয়া, প্যারেন্ট হওয়া, এইটা তোমাকে কতটা চেঞ্জ করলো রাজ? অনেক পাল্টে দিয়েছে গো। কি এক্স্যাক্টলি এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করো না আমার সাথে। আমি জানি না কতটা এক্সপ্লেন করতে পারবো, বাট যেদিনকে আমি বাবা হলাম, এবং আমি এখন দুটো বাচ্চার বাবা, একদম আমার জীবনটা সত্যি পাল্টে গেছে। মানে আমি মানুষ হিসেবে আরও পাল্টে গেছি, আরও বেশি ইমোশনাল হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি ইমোশনাল, আরও ইমোশনাল হয়ে গেছি। আর আমার ফোকাসটা ভীষণ ক্লিয়ার হয়ে গেছে। আগে ভীষণ অনেক মানুষকে প্রয়োজন হতো, অনেক মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইতাম, অনেকের কি বলবো, মানে অনেকের উপর ডিপেন্ড করতাম। এখন আর সেটা মনে হয় যে দরকার হবে না, আর দরকার নেই আর কি। মানে আমি শুধু কাজ আর ফ্যামিলিতে ফোকাস করি আর কি। আর এত শান্তি সেখানে, মানে ইউহান, এটা না আমি এক্সপ্লেন করতে পারবো না, মানে স্পিচলেস, মানে এটার কোনো ইয়ে হয় না আর কি। মানে আর দ্বিতীয়বার বাবা হওয়ার পরে তো মনে হচ্ছে যে মানে আমার কিচ্ছু চাই না জীবনে, আমার কিচ্ছু চাই না, কমপ্লিটনেস না, কিচ্ছু চাই না। আমি শুধু দুটো জিনিস করতে চাই, আমার ফ্যামিলিকে হ্যাপি রাখতে চাই, এবং যাতে আমি যাই করে যাই যাতে আমার ফ্যামিলি ভালো থাকে, আর যেটাই করবো সেটা যাতে অনেস্টির সঙ্গে করতে পারি, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট আর কি। বাড়িতে ছেলের সামনে দাঁড়িয়ে, যখন ছেলে বড় হবে, তো ওর সামনে দাঁড়িয়ে বলতে পারি যে আমি এটা করেছিলাম, তুই দেখিস পারলে। ব্যাস, আমার আর কিছু চাই না। মানে আমার পয়সার দরকার নেই, আমি পয়সা খুব একটা লোভী নই। কাজ করলে পয়সা আসবে আমি জানি, ভালো কাজ করো, পয়সা এমনি তোমার কাছে আসবে। সো আমার কাছে ওটা ইম্পর্টেন্ট। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেটা করছি এটা মন দিয়ে করতে পারছি কিনা। আর ইউহান ইয়ালিনীকে নিয়েই একটা টাইম বের করি, মানে সন্ধ্যের চেষ্টা করি শুটিং না থাকলে 6:30 7টার মধ্যে বাড়ি চলে যাই, অনেকটা সময় ওদের সঙ্গে কাটাই, সকালবেলা উঠে ওদের সঙ্গে কাটাই। আমার ওয়াইফের সঙ্গে আমার একটা অদ্ভুত বন্ডিং আর কি, এত ভালোবাসা ওর থেকেও পাই। সেই সব মিলিয়ে যেন আমি একটু বেশি, মানে অহংকার যদি হয় এবার হবে আমার আর কি, বিকজ অফ মাই ফ্যামিলি। মানে আমার বউ, আমার বাচ্চা, আমার মা আমাকে এত প্যাম্পার করে এখন। সো মানে এইবার যদি আমার মাটিতে পা না পড়ে তাহলে তোমরা আমাকে বলতে পারো যে হ্যাঁ রাজা অহংকার হয়েছে, কাজের জন্য না, বিকজ মাই ফ্যামিলি। এত ভালোবাসা আর এত এনকারেজমেন্ট, এত মানে এত ইনোসেন্ট। দুটো আজকেই একটা ছবি তুলছিলাম ইয়ালিনীর আর কি, তাকিয়ে আছে এরম করছি। শোগুলো আমাকে খুব মানে কি বলবো, আমাকে অনেক কিছুর মধ্যে রাখে না আর কি, মানে অনেক কিছু নিয়ে আমাকে ভাবতে হয় না। কমপ্লিকেটেড নই আমি আর কি, কমপ্লিকেশন আমাকে খুব একটা অ্যাটাক করতে পারে না, ডিপ্রেশন আমাকে অ্যাটাক করতে পারবে না কখনো, বিকজ অফ দিস। এই যে প্যারেন্ট হওয়া মানে তো একটা দায়িত্ব বটে। দায়িত্ব, হ্যাঁ, একটু তো একটা রেসপন্সিবিলিটি তো নিতে হবে আর কি, নিতে হবে। এবার ধরো তুমি তোমার ছোটবেলা থেকে তোমার জীবনে যেরকম আমাদের প্যারেন্টিং যা বলে আর কি, আমাদের জীবন থেকে আমরা যা যা শিখেছি সেগুলো, আমাদের ভ্যালুগুলো আমাদের নেক্সট জেনারেশনকে দিতে চেষ্টা করি। তো সেইটা কি তুমি মানে সেটা কি তুমি কনসিয়াসলি ওই প্যারেন্টিং এর মধ্যে রাখছো যে আমি ইউভানকে না এরকম এইভাবে বড় করবো? আমি আর আমার ওয়াইফ এটা নিয়ে ডিসকাস করেছি যে আমরা, মানে হয় না অনেক সময় থাকে যে কি করবো বলো, একটু বাচ্চা নিয়ে আলোচনা করি।
সো তখন আমরা দুটো জিনিস ভেবেছি, সেটা হচ্ছে যে আমরা না একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেবো ওকে, ওরা আমাদের থেকে শিখবে, আমরা যে কথা বলছি, আমরা কি শুনছি, আমরা কি মানে পড়ছি, কাদের সঙ্গে মিশছি, সেটা ও এমনি অটোমেটিক্যালি শিখে যাবে, তাই শেখে কিন্তু বাচ্চারা। ঠিক। এক, দুই হচ্ছে যে ভ্যালুস ওকে বোঝাতে হবে। যেমন আমি খুব মানে মহিলাদেরকে কোনোদিন যারা ডিসরেসপেক্ট করে আমার একমাত্র রাগ হয় এই কারণেই, যে মহিলাদেরকে কেউ ডিসরেসপেক্ট করলে আমার মাথা রক্ত হয়ে যায় আর কি, মানে আমি মেনে নিতে পারি না। সো মহিলাদেরকে সম্মান করাটা খুব দরকার, সেটা আমি খালি শেখাবো। মহিলাদেরকে অসম্মান যারা করে এবং মহিলাদেরকে মন থেকে যারা সম্মান করে না, আমার মনে হয় তারা জীবনে কোনোদিন বড় হতে পারবে না। আচ্ছা, ওটা আমি 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 দেখাতে চাই। হ্যাঁ, আর আমি কাছ থেকে দেখেছি যে আমার ওয়াইফকে মানে যখন প্রেগনেন্ট তখন থেকে বাচ্চা মানুষ করা অব্দি যেটা একটা মহিলা করতে পারে একটা পুরুষ সারা জীবনেও করতে পারবে না, সত্যি তাই, কোনো দিন পারবে না। অতএব আর পৃথিবীর সব থেকে সুন্দর যদি কিছু হয় সেটা হচ্ছে একজন নারী। আর মা তো ছেড়েই দাও, ভুলে যাও। তো আমরা এইটুকুনি শেখাবো, এইটুকুনি যদি ও শেখে তাহলে ও নিজের জার্নিতে সব ঠিক থাকবে আর কি। আর সাকসেস ফেলিওর তো পার্ট অফ লাইফ, আগেই বললাম আর কি। আলাদা করে কিছু বলবো না যে তুমি এই হও তুমি ও হও, ওর যা করতে ইচ্ছে করবে তাই করবে, কিন্তু পরিবেশটা সুন্দর দিতে হবে। এবং আমরা যদি বাড়িতে চিল্লে দুজনে কথা বলি, হাজব্যান্ড ওয়াইফ, তাহলে ও চিল্লে কথা শুনবে, ও কালকে আমাদের সঙ্গে ওই চিল্লেই কথা বলবে। ঠিক। হ্যাঁ, আমি সকালবেলা উঠে কি গান শুনছি সেটা ওর কাছে ম্যাটার করবে অবভিয়াসলি। একদমই তাই। হ্যাঁ, আমার বাড়িতে কারা আসছে বা আমরা কাদের বাড়িতে যাচ্ছি, কাদের সঙ্গে কথা বলছি, সেগুলো ম্যাটার করবে ওর জন্য। যেমন ও কিন্তু এখনো মোবাইল দেখে না, ওর মা স্ট্রিক্টলি বলে দিয়েছে মোবাইল দেখতে পারবে না। হ্যাঁ, টিভি দেখতে পারে, টিভি হয়তো সারাদিনে পারমিশন নিতে হয় যে মা আমি একটু টিভি দেখতে পারি, তোকে 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিটের ওই এডুকেশনাল ভিডিও আছে এখন প্রচুর টিভিতে দেখা যায়, তো সেইগুলো দেখে। আচ্ছা, এইগুলো একটা পার্ট, মানে এটা একটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অবশ্যই। মানে এটা একটা বড়, আমার তো মনে হচ্ছে যদি আমি মানে আমার কাছে সব ঠিকঠাক থাকতো আমি আর কাজই করতাম না, শুধু ফ্যামিলিতে কনসেন্ট্রেট করতাম আর কি। বউকে বলতাম তুমি কাজ করো, আমি বাড়িটা সামনে নিচ্ছি। আমার খুব ইচ্ছে করছিল এটা করতে, কিন্তু যেহেতু স্ট্রাগলার আমাদেরকে ফাইট করেই যেতে হবে সব সময়, আর এত টাকা আমাদের কাছে নেই যে টাকাটার আজকের দিনে কাজ শেষ করে দিলে আমি এবং পরের জেনারেশনের একটা বেস তৈরি হয়ে যাবে। সো কাজ আমাদেরকে করে যেতে হবে আর কি। আমাদের প্রফেশনে তো অত পয়সাও নেই, আমি যদি আজকে এই কাজটাই বম্বেতে করতাম তাহলে হয়তো 10 গুণ কামাতাম। একদম তাই। এখানে যা পরিশ্রম করি, যা এফোর্ট দিই, যা ইয়ে করি, তার থেকে সেই কাজটা যদি আমরা বম্বেতে করি, বা বম্বের এত পয়সা আর কি, আমাদের এখানে ইন্ডাস্ট্রিটা যেহেতু খুবই ছোট, আমরা খুব লিমিটেড একটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কাজ করতে হয়, পয়সারও একটা মানে এটা বেশি দাম, এটা না, এই ছোটটা দিয়ে কাজ চালিয়ে নিয়ে এর মধ্যে কাজ করতে হয়, তো সো কাজ করে যেতে হবে। আর আমার ধারণা তোমাকে যতটুকু আমি এইটুকু পডকাস্টে যতটুকু বুঝলাম, তাতে তোমার মধ্যে ওই কাজ করার গল্প বলার তাগিদটা বা কাজ করে যাওয়ার তাগিদটা, এটা বোধহয় তোমার অটোমেটিক আসে আর কি তোমার মধ্যে। আরেকটা কথা বলো, সেটা হলো তুমি এবং শুভশ্রী দুজনের জায়গায় দুটো আলাদা আলাদা ব্যক্তিত্ব, এবং দুজনেই দুরকম কারণে বা দুরকম ভাবে সেলিব্রিটিস যদি আমরা সেই অর্থে বলতে চাই। তোমাদের এই দুটো মানে দুটো এন্টিটি একসাথে আসার পর তোমাদের তো দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালিটি আছে, তার মধ্যে তোমাদের নিজের একটা স্পেস আছে। এই যে ডিপেন্ডেন্সটা, এই যে ইন্ডিপেন্ডেন্সটা, এইটা তোমরা ব্যালেন্স করলে কি করে? সত্যি করতে হয়েছে? কোনো ব্যালেন্স করতে হয়নি। আর মানে গড গ্রেস যে আমরা দুজনে একই মানসিকতার, একই রকম ফাইটার আর কি। হ্যাঁ, মানে কি বলবো, কোনো জিনিস হয়তো ওর থেকে আমি শিখেছি, হয়তো ও আমার থেকে কোনো কিছু দেখে ওর ভালো লেগেছে। সো আমরা চেষ্টা করি দুজনকে ইন্সপায়ার করতে। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে একটা কফি নিয়ে দুজন 1 ঘন্টা গল্প করি আর কি। সেই গল্পটা হচ্ছে মেনলি ফিলোসফি নিয়ে, মেনলি কি বলবো একটা মানে কি করা উচিত, কি করছি, মানে একটা অদ্ভুত ডিসকাশন হয়, যে ডিসকাশনটার মধ্যে মনে হয় যে আমরা অনেক কিছু পেয়ে গেলাম। আজকের দিনটার মানে মেন রসদটা ওখান থেকে তৈরি হয় আর কি সকালবেলা। এটা অটোমেটিক্যালি আসে মানে বিকজ মানে আমি আমার ওয়াইফকে খুব রেসপেক্ট করি। সো অটোমেটিক্যালি মানে দুটো মানুষের সম্পর্কটা তখনই খুব সুন্দর হয়ে উঠতে পারে যদি দুজনকে রেসপেক্ট করে, তাদের দুজনের স্থানকে যদি রেসপেক্ট করে। সেইটা আমাদেরকে অনেকটা হেল্প করে, অনেক 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 হেল্প করে আর কি। আমি যে কথাগুলো বলছি, তুমি যদি কোনোদিন এখানে এসে বসে, তুমি দেখবে একই কথা বলছে। আমি অবশ্যই শুভশ্রীকে জিজ্ঞেস করবো, নিশ্চয়ই একই কথা বলবে, মানে ওর কথার
মানে মানে ওর জার্নিটাও এরকমই আর কি। এবং এখন ওর কাজ আফটার পরিণীতা, ওর বা ইন্দুবালা ভাতের হোটেল বা যে ধরনের কাজগুলো করছে, সেটাতে ওর আর একটা মজা এসে গেছে, যে বুঝে গেছে যে আসল কি পয়েন্টটা কোথায় রয়েছে। ঠিক ঠিক। তো এখন কোনো কাজ করতে গেলে যেমন অনেক ভাবে, অনেক সারাদিন ওটার মধ্যে পড়ে থাকে, একটা হোমওয়ার্ক করে, মানে আমি রোজ কাজ করতে বেরোবো না, একটা কাজ করব, কিন্তু সেই কাজটা যাতে ঠিকঠাক হয় আর কি, সেই কাজটা করে যেন আমি শান্তি পাই আর কি। এবং আমার ধারণা শুভশ্রীর লেটেস্ট যে কাজগুলো দেখছি, হ্যাঁ, তাতে আমার মনে হচ্ছে শুভশ্রীও নিজেকে আবার নতুন করে এক্সপ্লোর করছে। অনেক 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 এক্সপ্লোর করছে, অনেক। আসলে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে কি দেখি কি শুনি, এটা খুব ইম্পর্টেন্ট। ওখান থেকে কিন্তু আমাদের লকডাউন আমাদেরকে অনেক হেল্প করেছে, অনেক অনেক হেল্প করেছে। লকডাউনের সময় আমরা ওই যে 1-1.5 বছর ঘরের মধ্যে থাকা, আর সেই সময় নেটফ্লিক্সের ওই পুরো কি বলবো, নেটফ্লিক্সের একটা নেশা তৈরি হয়ে যাওয়া, এবং সেখান থেকে সারা পৃথিবীর নানা রকমের কাজ দেখা, এবং তারপরে আরও বেশি করে নিজেদেরকে ভাঙার যে আর্জটা তৈরি হয়, সেখান থেকে কিন্তু আমাদের অনেক পরিবর্তন হয়ে যায় আর কি, সব দিক থেকে। মানে যে ধরো আমি আবার প্রলয়ের যে ওয়ে অফ স্টোরি টেলিং, সেটা কিন্তু অনেক পাল্টেছে আগের কাজের থেকে। ঠিক। সেটা কিন্তু ওই কাজগুলোর এফেক্ট আর কি। মানে ওখান থেকে কিন্তু আমি, ওরা যদি করতে পারে আমরা কেন করতে পারবো না, ওরা যদি এরকম একটা ফ্রেম করতে পারে আমরা পারবো না কেন, আমি যদি গল্পটা এইভাবে, তো এইভাবেই হয় আর কি। মানে কাজ করার ইয়েটা বা নিজেকে গ্রুম করার জায়গাটা কিন্তু আমাদের তো কোথাও গিয়ে গ্রুম করতে হয় না, ঠিক। বাড়িতে বসেই নিজেদের সঙ্গে কথা বলেই গ্রুম করি। মেনলি দেখি আমি কি পারি না, আমাকে কোন জায়গাটা ঠিক করতে হবে। এটা একটা আজকের এপিসোডে না আমি এই একটা জিনিস খুব ইম্পর্টেন্ট শিখলাম তোমার কাছ থেকে, সেটা হলো কি পারি সেটা তো আমি জানি, কিন্তু কি পারি না সেটাতে যত বেশি ঢুকবো এক্স্যাক্টলি, তত বেটার হবে মানুষ। তাই, একদমই তাই। আর আমি মনে করি যে একটা জিনিস, যে সবাই সব কিছু পারে, মানে যদি সে চেষ্টা করে। চেষ্টা করলে, মানে আমি তো ফিল্ম মেকার হওয়ার কথা না, সে আজকে ফিল্ম মেকার। আমি কোথা থেকে এসেছি, একটা হালিশহর থেকে, একটা সাধারণ ছেলে। সেটা কিন্তু অনলি একটাই কারণ, সেটা হচ্ছে অধ্যাবসায়, মানে লেগে থাকা, শেখা, শিখতে থাকা, লেগে থাকা, পড়ে থাকা, পড়ে ওইটা থাকা, নিয়ে মানে কোনো কিছুকে ছোট করে না দেখা। হ্যাঁ, সব কিছু প্রয়োজন, আর কাউকে ছোট করে না দেখা। কাউকে ছোট করে দেখার মধ্যে নিজের যে কতটা নিচে নিয়ে যাওয়া, নিজের যে কতটা ফেলিওর, এটা যে করে সে না বুঝবে একটা সময়। হ্যাঁ, ঠিক বলেছো এটা একদম, মানে যত পারো মানুষের সমালোচনা কম করো, তাকে তার মতো করে বাঁচতে দাও, তুমি জাজ করার কেউ নও। আমি তো বিশ্বাস করি যে আমি যদি কারোর উপকার নাও করতে পারি, অপকার করবো না। আমি কারোর হেল্প না করতে পারলে কাউকে ক্ষতি তো করবো না, এটা মেন ফান্ডা। মানে আজকের দিনে দাঁড়িয়ে আমার পলিটিক্যালি একটা জায়গা রয়েছে, সেখানেও মানে আমার আরেকটা মানে এটা একটা অদ্ভুত জার্নি, এটা তো আমার হওয়ার কথা না, এটাও আমার হওয়ার কথা না। সত্যি তাই। হ্যাঁ, সেটাও আমি হয়েছি, মানে সেখানে এত মানুষের সঙ্গে আমার ইন্টারাকশন হয়, সবাই আমাকে বলে যে ম্যানেজ করো কি করে তুমি, কিন্তু ওটা তো আমাকে শেখায়, ওটা তো আমাকে আর একটা জীবন দিয়েছে। পলিটিক্যালি আমি বলছি না, আমি বলছি পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে দেখো না। আমি একজন বিধায়ক হিসেবে আমি এতগুলো মানুষের সঙ্গে কথা বলতে পারি, এতগুলো মানুষকে নতুন করে দেখতে পারি আর কি, তার ছোট ছোট জিনিসগুলো আমি বুঝতে পারি, এবং আমি ভাবতেই পারি না। মানে আমি আরবানার 31st ফ্লোরে বসে, হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে কি হচ্ছে সেটা তো ওই তোমার লকডাউনের সময় কটা খাবার দিয়ে এসেছি, কটা সুন্দরবনে গেছি, এইগুলো করে তো আর মানে রুটটাকে আর চিনতে পারবো না। সত্যি বলছি, মানে এটা একটা অন্য এক্সপিরিয়েন্স। সেগুলো যদি ঠিকঠাক করে কাজে লাগানো যায়, ঠিকঠাক করে নিজের মধ্যে রাখা যায়, তাহলে আমার বিশ্বাস যে আমি যা আজকে কাজ করছি, তোমাকে এখানে বসে বলে যাচ্ছি, অনেক বেটার কাজ করব। আমি কি করেছি আমি জানি না, বাট আমি আরও ভালো কাজ করব। আমি আরও ভালো কাজ করার প্রতি কমিটেড, যে আমাকে করতেই হবে আর কি। তুমি সেই বাবলি, যেই বাবলি তুমি সেকেন্ড টেলিফিল্ম হিসেবে পিচ করেছিলে, সেটা আজকে এসে হতে যাচ্ছে, এই শুটিং হতে যাচ্ছে। এটা কবে আমরা দেখতে পাবো বলো? 2024 দেখতে পাবো। 2024 দেখতে পাবো। এটার শুটিং খুব শীঘ্রই হবে। আবির আছে, শুভশ্রী আছে, হ্যাঁ, এবং আরো অনেকে আছে আর কি। আমি জানি না এক্স্যাক্টলি কতক্ষণ হয়েছে আমাদের আড্ডা মারতে মারতে, টাইম হয় না, জানো, এতটাই এঙ্গেজিং ছিল না বিষয়টা, সত্যি বিশ্বাস করো। আর তোমাকে না আমার আগেও আমার মনে হয়েছিল, তোমাকে আমি পার্সোনালি হয়তো আমাদের এতটা কথা হয়নি কোনোদিনও, কিন্তু আমার তোমাকে প্রথম থেকেই মনে হয়েছিল, রুদ্রর কাছ থেকে তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছিলাম, বা তোমাকে যতটুকু 1-2 বার যতটুকু দেখা হয়েছে যতটুকু আমি বুঝেছিলাম, বা তোমার সিনেমা দিয়ে আমি তোমাকে যতটুকু বুঝেছিলাম, যে সেটা হলো তুমি খুব অরিজিনাল একটা লোক। থ্যাংক ইউ। এইটা আমার না সবসময় মনে হতো, এবং আমি অনেককে বলেছি, আমার ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবের মধ্যে অনেককে বলেছি যে রাজকে আমার প্রচণ্ড অনেস্ট মনে হয় ওর ক্রাফটে,
বাকি আমি তো তোমাকে পার্সোনালি চিনতাম না, এটাও বুঝেছিলাম যে একটা মানুষ নিজের ক্রাফটে ততক্ষণ অনেস্টি দিতে পারবে না যতক্ষণ না সে জেনুইনলি ভেতর থেকে অনেস্ট হওয়ার মানে অনেস্ট হবে। ছোটবেলায় আমরা শুনতাম না যে ভালো কাজ করতে গেলে ভালো মানুষ হতে হয়। হ্যাঁ, সো এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল আর কি। আর আমার একজন টিচার, থিয়েটারের যে টিচার ছিলেন, থিয়েটার করতেন যার কাছে ডিরেক্টর, উনি একটা কথা খুব বলেছিলেন, সেটা মাথায় রাখি, যে জীবনে বড় হতে গেলে 3টে ডি সবসময় মনে রাখতে হবে: ডিসিপ্লিন, ডেডিকেশন আর ডিটারমিনেশন। এই 3টে ডি না থাকলে একটা মানুষ কোনোদিন বড় হতে পারবে না। অনেক ছোটবেলায় বলেছিলেন। তো আমি এগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আমি এগুলো মনে রাখি আর কি। আমার মনে হয় এই 3টে ডি খুব ইম্পর্টেন্ট, 3টে ডির কথা বললো রাজ। এবং আমার মনে হয় ওর যে পুরো জার্নিটা এতক্ষণ আমার সঙ্গে আপনারা শুনলেন, আমার মনে হয় একবার নতুন করে না নিজের ভেতরে উকি দেওয়ার মতো একটা জায়গা তৈরি হলো আজকের এই পডকাস্টটা থেকে। আবার নতুন করে ইন্ট্রোস্পেক্ট করার জায়গা তৈরি হলো। সত্যি জেনুইনিটিটা হারিয়ে যাচ্ছে না তো? সত্যি কোথাও ফেক হয়ে যাচ্ছে না তো? আরেকটা জিনিস, সবসময় তুমি এটা বলো সবাইকে, এটা বলা উচিত যে প্লিজ সোশ্যাল মিডিয়াতে নিজের রাগ, নিজের অভিমান, নিজের যন্ত্রণা প্রকাশ করবেন না। নিজের যন্ত্রণা, নিজের অভিমান, নিজের রাগ, নিজের ফ্রাস্ট্রেশনটা নিজের উপর অ্যাপ্লাই করুন। দেখবেন হতে পারে আপনি আপনার সঙ্গে কথা বলতে শিখে গেছেন, ঠিক, আর আপনার ভিতর থেকে কেউ একজন বলে দিচ্ছে যে না, এটা নয়, এটা হলে ভালো হয়। আমার মনে হয় এই লাস্ট রাত যে কথাটা বললো সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। আর ঠিক এই কথাটাতেই আমরা আজকের এই আড্ডাটা এই সময় এখানেই শেষ করব। আমার মনে হয় আপনারাও দুর্দান্ত এনজয় করেছেন এই পুরো পডকাস্টটা। থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং সোল কানেকশন। থ্যাংক ইউ রাজ ফর কামিং ইন সোল কানেকশন, শেয়ারিং এত সুন্দর করে একটা গল্পের মতো করে তুমি তোমার জার্নিটা শেয়ার করলে না, এত ভালো লাগলো। বিশ্বাস বোর হয়ে যাবে না, আমার তো এটাই মনে হচ্ছে। একদমই না, আমিও প্রথমে ভাবতাম যে মানুষ বোধহয় বোর হয়ে যায়, বাট সত্যি কথা বলছি, মানুষও না এরকম জার্নি শুনতে চায়, কানেক্ট করতে পারে মানুষ, সেটাই সবচেয়ে বড় জিনিস। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, বাট পরবর্তী এপিসোডে নিশ্চয়ই অন্য একজন মানুষের সঙ্গে দেখা হবে। আরেকটা জিনিস আমার মনে হলো যে রাজকে আজ থেকে বছর খানেক বা বছর দুয়েক পর সোল কানেকশন পডকাস্ট যদি ততদিন চলতে থাকে, আরেকটা আড্ডায় আবার একটা চেঞ্জড রাজকে, কারণ রাজের একটা জিনিস তো বটেই, রাজ কন্টিনিউয়াসলি নিজেকে বদলাতে শিখতে যায়, তো সেই সময়টায় রাজ ঠিক কী ভাবছে সেটাও জানার খুব ইচ্ছে থাকবে নিশ্চয়ই। তো থ্যাংক ইউ ফর লিসনিং টু সোল কানেকশন পডকাস্ট। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে এরকম অনেক দুর্দান্ত এপিসোড আপনাদের জন্য আমরা আনতেই থাকি। থ্যাংক ইউ, টাটা, স্টে ওয়েল, স্টে পজিটিভ অ্যান্ড স্টে নলেজেবল।